হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? দ্রুত জয়েন করে ফেলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কই সবাই দ্রুত জয়েন করে ফেলো, খাতাপত্র বের করো, আজকে একটা স্পেশাল ক্লাস। গাইস আজকে একটা স্পেশাল ক্লাস এমসিকিউ এবং ওপেন এন্ডেড কোশ্চেনের উপর, যে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ কিভাবে অ্যান্সার করলে তোমরা হাইয়েস্ট মার্কসটা পাবা। সামনে আমাদের পরীক্ষা, তোমাদের আমি জানি, সেই জন্য আজকে ক্লাসটা স্পেশাল। আজকে ক্লাসটা 15 মার্কসের উপরে, ঠিক আছে? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তরিকুল, আগামীকাল বাংলা পরীক্ষা, তাতে কি হয়েছে? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ওকে, খাতা বের করো, সবাই খাতা বের করো, ক্লাস নোট করতে হবে, ঠিক আছে? সবাই খাতাটা বের করো, ক্লাস নোট করতে হবে, ঠিক আছে? খাতাটা বের করো, সবাই খাতা বের করো, ক্লাস নোট করতে হবে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইয়া, পুরা তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? কি অবস্থা? ভাইয়া আমাদের দিকে অনেক বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, বর্ষাকাল আসতেছে, বৃষ্টি একটু পড়বে না? শোনো, গ্রীষ্মকালে গরম পড়ে কেন, এই প্রশ্ন করা একটা অবান্তর প্রশ্ন। ঠিক তেমনি আমরা যদি বলি শীতকালে শীত পড়ে কেন, তেমনি বর্ষাকালে একটু বর্ষা হবে। আর আমার তো বৃষ্টি ভালোই লাগে। ঢাকা শহরে যারা থাকে, ঢাকা শহরের মানুষের বৃষ্টি ভালোই লাগে, এরা বৃষ্টির অপেক্ষায় থাকে। ওকে ভাইয়া, বেসিক থেকে পড়াবেন না? হ্যাঁ পড়াবো ভাইয়া, সবই পড়াবো। কিন্তু তোমাদের পরীক্ষা যেহেতু, এই জন্য আমি কিছু জিনিস একটু স্পেশালি আগে করাচ্ছি। যেমন আজকের ক্লাসে আমরা এমসিকিউ আর শর্ট কোশ্চেনে যে 15 মার্কস, এই 15তে 15 কিভাবে পাওয়া যায় এটার উপর ফোকাস করব, ঠিক আছে আজকে? তো আমরা শুরু করবো 1 মিনিটের মধ্যে। যারা খাতাপত্র বের করেন দ্রুত সবাই খাতাটা বের করে ফেলো, ওকে? মাথা থাকলে একটু ব্যথা হয়, তাই না? ঠিক তেমনি ভাবে গরমকাল গ্রীষ্মকাল আসলে একটু গরম পড়বে, বর্ষাকাল আসলে একটু বৃষ্টি হবে। হ্যাঁ, মন থাকলে মন একটু ভাঙ্গে, তাই না? সবসময় মনে রাখবা, মাথা থাকলে একটু ব্যথা হবে, মন থাকলে একটু কষ্ট পাইবা, মন থাকলে একটু মন ভাঙ্গে, এগুলো স্বাভাবিক। হ্যাঁ, এগুলো মেনে নিতে হবে। আজকে কি পড়াবেন? এমসিকিউ এন্ড ওপেন এন্ডেড কোশ্চেন। ক্লাস শেষে এটার পিডিএফ পেয়ে যাবো সবাই। ক্লাস শেষে এটার পিডিএফ সবাই পেয়ে যাবে। নাও জয়েন মি, ওকে? Join me. Okay, so now let's get started. Okay, ভাই আমাদের এক্সাম পিছাইছে। আচ্ছা, তোমাদের কলেজে এক্সাম পিছাইছে। আফরিন মুন্নি, আয়ান ইসলাম, তাশরিফা ইসলাম জুই, সোহাগী খাতুন, অরিত্রিকা সুরভি লিয়া, অরিত্রিকা, যদি আমি ভুল প্রনাউন্স করে না থাকি, শাহাবুল আহাদ। হ্যাঁ ভাইয়া, ফার্স্ট পেপার আগে পড়ান, 5 নাম্বার পড়ান। আজকে 5 নাম্বার না, শুধু আজকে 15 মার্কস ডিল করবো আমরা, 15 মার্কস। সো লেটস গেট স্টার্টেড। ধরো একটা প্যাসেজ, আমরা সবাই শুরু করি। হ্যাঁ, প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ আসে কয়টা? প্যাসেজ থেকে এমসিকিউ আসে 5টা। শর্ট কোশ্চেন আছে কয়টা? শর্ট কোশ্চেন আছে 5টা। শর্ট কোশ্চেন 5টা, কত মার্কস? 5টা শর্ট কোশ্চেনে মার্কস হচ্ছে 2। তাহলে 10টা টোটাল মার্কস, মানে 5টা কোশ্চেনে 2 করে মার্কস, টোটাল মার্কস কত? 10। টোটাল 10 মার্কস। তো এই 10-এ কিভাবে 10 পাওয়া যায় এবং এমসিকিউ তে কিভাবে 5/5 পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা আজকে মনোযোগ দেব, ওকে? এখন আসেন আমরা শুরু করি। দেখেন, এমসিকিউ আর শর্ট কোশ্চেন, সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুইটার কোনোটার উত্তর মঙ্গল গ্রহ থেকে আনা লাগে না, এই উত্তর প্যাসেজে দেয়াই থাকে। এই যে 5টা শর্ট কোশ্চেন তোমরা অ্যান্সার করো, এই 5টা শর্ট কোশ্চেন তোমাকে বানায় অ্যান্সার করতে হয় না, প্যাসেজের মধ্যে উত্তর দেয়া আছে, শুধু তোমাকে নিয়ে লিখতে হয়, একটু সাজাইতে হয়, গুছাইতে হয় সুন্দর করে। সব জিনিসগুলো আমি এ টু জেড ক্লিয়ার করে দেবো আজকে ক্লাসে। নাও লেটস গেট স্টার্ট। হ্যালো ভাই, কেমন আছেন? অপূর্ব, অনিক, আয়ান ইসলাম, তৌসিফ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আমরা শুরু করি। তো প্রথমে একটা প্যাসেজ থেকে 5টা এমসিকিউ থাকে তোমাদের 1 নং কোশ্চেনে, ফার্স্ট 1-এর এ 5টা প্রশ্ন থাকে। এখন এমসিকিউটা কিভাবে হয় দেখো, আমরা স্টার্ট করি। এমসিকিউ তে তুমি যদি 5/5 পাইতে চাও, তাহলে তোমার দুইটা জিনিস প্রয়োজন। এক, ভোকাবুলারি। 1 নাম্বারটা কি? ভোকাবুলারি। তোমাকে ভোকাবুলারি জানতে হবে। এখন ভোকাবুলারি কিভাবে জানবা? আমি যখন প্যাসেজ পড়াই, আমি প্রত্যেকটা শব্দের ওয়ার্ড মিনিং বলে দিই, প্রত্যেকটা ওয়ার্ডের
ওয়ার্ড মিনিং বলে দেই, এইখানে লিখেও দেই যখন আমি পড়াবো তোমাদের নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, এক সপ্তাহ ফার্স্ট পেপার, এক সপ্তাহ সেকেন্ড পেপার, এইভাবে পড়লে ভালো হয় নাকি টানা ফার্স্ট পেপার পড়াই 3 উইক, তারপর সেকেন্ড পেপার পড়াবানি 3 উইক, তোমরা যেটা চাও। তো এমসিকিউ তে ভালো করার জন্য যেটা প্রয়োজন, ফার্স্ট অফ অল আমাদের ভোকাবুলারিতে ভালো হইতে হবে। কিসে ভোকাবুলারিতে? যখন আমি প্যাসেজ পড়াই প্রত্যেকটা ওয়ার্ড মিনিং লিখে রাখবা, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড মিনিং লিখে রাখবা, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমাকে লিখে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড মিনিং লিখে রাখবা। ভোকাবুলারিতে এগুলা তোমাদের যতগুলা প্যাসেজ পড়াবো, তোমাদের টোটাল প্যাসেজ আসবে 3টা। এক দাগে আসবে এমসিকিউ এন্ড সামারি, 2 দাগে আসবে ফ্লোচার্ট, 3 দাগে আসবে একের থেকে আসবে এমসিকিউ আর শর্ট কোশ্চেন, 2 দাগে আসবে ফ্লোচার্ট, 3 দাগে আসবে সামারি। তো এই যে টোটাল 3টা প্যাসেজ আসবে, 3টা, এই 3টার একটা প্যাসেজও তোমাদের আনকমন হবে না। তোমরা যে আমার এই ব্যাচে যুক্ত হয়েছো, 3টা প্যাসেজের 3টাই তোমাদের হুবহু কাউন্ট করবে, ঠিক আছে? 3টাই হুবহু কাউন্ট করবে, এমন কোন প্যাসেজ নেই যেটা তোমার জন্য আনকমন হবে। নো, সব প্যাসেজই তোমার কমন পড়বে। তো এই ভোকাবুলারি নিয়ে তোমাদের খুব একটা প্যারা হবে না। আমি যে প্যাসেজগুলো পড়াই, যেটা বলে দিব যে এটা 5 স্টার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই প্যাসেজগুলো সিরিয়াসলি নিবা। এবং ওই প্যাসেজগুলো আমি ওয়ার্ড মিনিং যখন বলি সবগুলো এ টু জেড লিখে রাখবো। আমি সব প্যাসেজই পড়াবো, বাট ইম্পর্টেন্টের কথা আগে বলতেছি। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা যদি খেয়াল করি, তো আমরা একটা একটা টপিক শেষ করবো। আজকে আমরা ফার্স্ট পেপার লাগে, এই সপ্তাহে আমরা ফার্স্ট পেপার পড়বো, আগামী সপ্তাহে আমরা সেকেন্ড পেপারে যাবো, ঠিক আছে? যেহেতু তোমাদের পরীক্ষাতে অনেকেরই ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার দেখা যাচ্ছে ইয়ার ফাইনালে অনেকের কম থাকে। তো এমসিকিউ তে ভালো করার জন্য আমাদের যা যা প্রয়োজন, এক নম্বরে কি দরকার? ভোকাবুলারি, প্রত্যেকটা প্যাসেজের ওয়ার্ড মিনিং। আচ্ছা, সেকেন্ড কি? কম্প্রিহেন্ডিং স্কিল, একটা প্যাসেজ অনুধাবন করার ক্ষমতা। অনুধাবনের বাংলা কি? এই যে অনুধাবন আসে, অনুধাবনের বাংলা কি? বোঝা। অনুধাবন কি? বোঝা বা কোনো কিছু বুঝতে পারার ক্ষমতা, ঠিক আছে? অনুধাবন মানে কোনো কিছু বুঝতে পারা, এটাকে বলা হয় অনুধাবন করা, ঠিক আছে? গভীর অনুধাবন মানে গভীরভাবে তুমি বুঝতে পারো কিনা। তো এই দুইটা, ধরো তোমাদের 5টা এমসিকিউ আসবে, 5টা এমসিকিউ এর মধ্যে তোমাদের কয়টা? 3টা থাকে ওয়ার্ড মিনিং থেকে, 3টা থাকবে তোমাদের ভোকাবুলারি থেকে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং। আর 2টা থাকবে কি থেকে? 2টা থাকবে প্যাসেজ থেকে। কি ধরনের কোশ্চেন, চলো আমরা একটু দেখে ফেলি। দেখো, তোমাদের আগের বার যারা সবার 10টা করেছিল, কিন্তু তোমাদের কয়টা? তোমাদের হচ্ছে মাত্র 5টা। তো প্যাসেজ থেকে যে 5টা বা 10টা ওয়ার্ড মিনিং যেটা আসে, যাদের 10টা তাদের 6টা আসে কি থেকে জানো? 6টা আসে ওয়ার্ড মিনিং থেকে, অথবা 7টা দেয় ওয়ার্ড মিনিং থেকে, 6টা বা 7টা। আর প্যাসেজ থেকে দেয় হয় 4টা, না হয় 3টা। তো 6 আর 4 মিলে 10টা দেয়, না হয় 7 আর 3 মিলে 10 দেয়। মানে আমি তোমাদেরকে বুঝাই, ধরো তোমাদের 5টা কোশ্চেন, এর মধ্যে 3টাই থাকবে সিনোনিম ভিত্তিক, মানে ওয়ার্ড মিনিং, তুমি এই ওয়ার্ডটার মিনিং জানো কিনা, ঠিক আছে? যেমন এখানে একটা শব্দ একটু দেখো, the word appreciate in the passage means, সবাই খেয়াল করবে মন দিয়ে, the word appreciate, প্যাসেজে যে appreciate শব্দটা আছে means, এটা কি বোঝায়? refer to, এটা কি রেফার করে? আচ্ছা, refers, এটা কি নির্দেশ করে? stands for, এই শব্দটা কিসের জন্য বসেছে? আচ্ছা, the word appreciate in the passage related to, এটা কোন ওয়ার্ডের সাথে রিলেটেড? এটা রিপ্লেসড বাই, কোন শব্দটা দিয়ে এটাকে রিপ্লেস করা যাবে? তো এইভাবে এর যে কোন একটা দিয়ে আসবে, এবং এরা সব সিনোনিম অ্যানসার চায়। এরা কি? এরা সবগুলা সিনোনিম। তো দা ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট, তো অ্যাপ্রিশিয়েট যে শব্দটা আছে প্যাসেজের মধ্যে, এটা মিনস, এটা কি মিন করে? রেফার টু, এটা কি রেফার করে? রেফারস, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেসড বাই, এর যেটাই থাকুক, অ্যানসার সেমই হবে। অ্যানসার কি হবে? একটা সিনোনিম। অ্যানসার সেম হবে, অ্যানসার একটা সিনোনিম হবে। সিনোনিম কি? সমর্থক শব্দ। সিনোনিম মানে কি? সিনোনিম মানে সমর্থক শব্দ। আর অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। সিনোনিম মানে সমর্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। অথবা দেখো সেম ভাবে আসবে, দ্য ক্লোজেস্ট মিনিং, অথবা দ্য সিনোনিম, অথবা দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইন দ্য প্যাসেজ ইজ, প্যাসেজের মধ্যে যে শব্দটা আছে অ্যাপ্রিশিয়েট, তার ক্লোজেস্ট মিনিং কি? কাছাকাছি অর্থ কোনটা? তার সিনোনিম কোনটা? তার বেস্ট সিনোনিম কোনটা অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইন দ্য প্যাসেজ? এই দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে থেকে 3টা পাবা তোমরা। এরকম পাবা কয়টা? এরকম পাবা 3টা এমসিকিউ। 3টা এমসিকিউ তোমরা ঠিক এরকম পাবা, যেখানে তোমাদেরকে সিনোনিম জানতে চাইবে, ঠিক আছে? দ্য ক্লোজেস্ট মিনিং, দ্য সিনোনিম, দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইজ। এখন এখানে অ্যানসার কোনটা বলো তো? অ্যাপ্রিশিয়েটের অ্যানসার কোনটা? এখন তুমি যদি অ্যাপ্রিশিয়েটের মিনিং না জানো, তুমি কি অ্যানসার করতে পারবা? বলো অ্যাপ্রিশিয়েটের মিনিং কোনটা? আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে। টেল মি নাও, অ্যাপ্রিশিয়েটের মিনিং কোনটা আমাকে বলো। ভাই 19 জুন ইয়ার চেঞ্জ এক্সাম, মানে ঈদের পরে, সে পর্যন্ত আমাদের অনেকগুলো টপিক পড়া হয়ে যাবে ভাই। 19 জুন ইয়ার চেঞ্জ এক্সাম, সেই পর্যন্ত আমাদের অনেকগুলো টপিক পড়া হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো।
তাহলে the word appreciate in the passage means refer to, refer, related to, replaced by কি হবে এখানে বলো, এখানে আমরা কি দিয়ে आंसर করব? তাহলে দেখো কর দেখি কে কি आंसर করছে। appreciate মানে কি? appreciate মানে কারো প্রশংসা করা। appreciate মানে কারো প্রশংসা করা, ঠিক আছে, প্রশংসা করা। তো এরকম সিনোনিম থেকে তোমরা এখন এটা দেখো কি आंसर, praise, select, choose, like। সিলেক্ট মানে কি? নির্বাচন করা। সিলেক্ট মানে নির্বাচন করা, কোনো কিছুকে নির্বাচিত করা, এতগুলোর মধ্যে সিলেক্ট করা, বাছাই করা। আচ্ছা চুজ মানে দেখো, চুজ মানে বাছাই করা। লাইক মানে কি? লাইক মানে পছন্দ করা। আর প্রেইজ মানে কি বলো? প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে এই যে শব্দটা আছে অ্যাপ্রিশিয়েট, তাহলে এটার সিনোনিম কোনটা? লাইক, চুজ, সিলেক্ট নাকি প্রেইজ? লাইক মানে পছন্দ করা, চুজ মানে বাছাই করা, সিলেক্ট মানে নির্বাচন করা, প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে অ্যাপ্রিশিয়েট কি হবে? অ্যাপ্রিশিয়েটের সিনোনিম কোনটা? প্রেইজ। এখন তোমাকে এর মধ্যে থেকে যেভাবে দিক, যদি তোমাকে দেয় অ্যাপ্রিশিয়েট মিনস, রেফার টু, রেফার, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেস বাই, ক্লোজেস্ট মিনিং, সিনোনিম, বেস্ট সিনোনিম, যেটাই দিক না কেন অ্যানসার প্রেইজই হবে। এর মধ্যে যেটা দিক প্রেইজ হবে। এরকম তিনটা পাবা আছে তোমরা শব্দ প্যাসেজ থেকে, তিনটা ওয়ার্ড তোমরা এরকম পাবা, যে তিনটা শব্দ থেকে তোমাকে কি, তোমাকে সিনোনিম করতে হবে। তোমরা অনেকে সঠিক উত্তর করেছো, ঠিক আছে, অনেকে সঠিক উত্তর করেছো। রানী সরকার, সেতু আক্তার, আয়ান ইসলাম। ভাইয়া আমাদের দিকে অনেক বৃষ্টি পড়তেছে, ওকে, বর্ষাকাল তো বৃষ্টি তো হবে। খায়রুল বাসার সঠিক উত্তর, ওকে। সো এরপর তো এরকম পাবা কয়টা? এরকম পাবা তিনটা। আর দুইটা কি কোশ্চেন পাবা, চলো আর দুইটা পাবা কি আমি একটু তোমাদেরকে দেখাই। ধরো আমরা খেয়াল করি, একটা প্যাসেজ আছে কুয়াকাটা, ঠিক আছে, আগের টেক্সট বুকে ছিল, বর্তমানে চেঞ্জ করে দিছে। তো কুয়াকাটা প্যাসেজের মধ্যে এই যে আমাদের বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত, তো ওই কুয়াকাটা অঞ্চলে পটুয়াখালীতে অনেক রাখাইনদের বসবাস আছে। আমি গিয়েছি কুয়াকাটা এবং আমি রাখাইন পল্লীতেও গিয়েছি, অনেক সুন্দর। রাখাইনের মানুষরা অনেক কিছু হাতে বুনে, হাতে। আমি আমার মায়ের জন্য হাতে বোনা শাল কিনে নিয়ে আসছিলাম, চাদর আর কি, এটা এখনো আছে, আমিও পরি মাঝে মাঝে শীতকালে। তো এই কুয়াকাটায় আমি গিয়েছি, হ্যাঁ। তো এই যে তিনটা বা চারটা, দেখো তিনটা এমসিকিউ থাকবে, হ্যাঁ, যে ওয়ার্ডটা দিবে তার সিনোনিম থেকে অ্যানসার করতে হবে। যেমন অ্যাপ্রিশিয়েটের সিনোনিম ছিল প্রেইজ, সেম ভাবে প্যাসেজের মধ্যে থেকে আরো দুইটা, দেখো 3 আর 2 টোটাল 5, অথবা 4 আর 1 5। তো সেম ভাবে আরো দুইটা বা একটা এমসিকিউ থাকবে, তা সবসময় প্যাসেজটা পড়ে ভালোভাবে অনুধাবন করার পর অ্যানসার করতে হবে। এইগুলো হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন, থাকে না তোমাদের জ্ঞানমূলক, এরকম জ্ঞানমূলক। এখন এটা কিন্তু তোমাকে মঙ্গল গ্রহ থেকে আনতে হবে না বা বানায় অ্যানসার করতে হবে না, এটা সৃজনশীল না। এটার অ্যানসার প্যাসেজের মধ্যেই দেয়া থাকবে। এটার অ্যানসার কোথায় থাকবে? এটার অ্যানসার প্যাসেজের মধ্যেই দেয়া থাকবে। যেমন তোমাদের নেলসন ম্যান্ডেলা প্যাসেজ আছে, তাই না? তারপরে এর আগে তোমার অনেক প্যাসেজ ছিল, তারপরে গাজীপুরকে নিয়ে প্যাসেজ আছে। এখন গাজীপুর কোথায় বসবাস করতো? সুন্দরবনের নিকটবর্তী কোন একটা অঞ্চলে। এখন এটা প্যাসেজের মধ্যেই লেখা আছে, ঠিক আছে। নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি, বা তার ক্লান নেম, তার গোত্র গোষ্ঠীর লোকে তাকে কি নামে ডাকে? মাদিবা। তো এরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, তারেক, তারপর জিয়াউর রহমান, এনাদের নিয়ে বা বিভিন্ন ধরনের প্যাসেজ আস্তে আস্তে আসবে। নিশাত মজুমদার মনে করো, ঠিক আছে। তারপরে আনবিটেন গার্লস, কত প্যাসেজ আছে তোমাদের। তো এই প্যাসেজের মধ্যে বিভিন্ন ইনফরমেশন থাকে। তো দুইটা একটা কোশ্চেন পাবো তোমরা ওই ইনফরমেশন থেকে, এবং ওইটা তোমাকে ডিরেক্ট প্যাসেজ খুঁজলে তুমি উত্তরটা পেয়ে যাবে। যেমন রাখাইনস অরিজিনালি কেম ফ্রম, এখন এই রাখাইনরা কই থেকে আসছিল? এখন তারা বর্তমানে বসবাস করে পটুয়াখালীতে। এখন অরিজিনালি আসছে কই থেকে? তারা আসছে কি পটুয়াখালী থেকে? না। তারা আসছে কি কুয়াকাটা উপকূল থেকে? না। এখন তারা কুয়াকাটায়, কিন্তু আসছে কই থেকে? লতাচাপলি ইউনিয়ন থেকে? না, লতাচাপলি ইউনিয়ন হচ্ছে কুয়াকাটা অবস্থিত। তাহলে আসছে কই থেকে? তারা রাখাইনরা বাংলাদেশে মূলত এসেছে মিয়ানমারের আরাকান ডিস্ট্রিক্ট থেকে। কই থেকে? মায়ানমারের আরাকান ডিস্ট্রিক্ট থেকে। এখন এই যে প্যাসেজটা, ঠিক আছে, সেইটার মধ্যে কুয়াকাটা প্যাসেজের মধ্যে এই তথ্যটা দেয়া আছে। আচ্ছা, বুড়িগঙ্গা নদী, হ্যাঁ, মৃতপ্রায় নদী। এখন বুড়িগঙ্গা কেন মারা যাচ্ছে? ওয়াই, হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ডাইং বুড়িগঙ্গা? কেন? বিকজ পলিউশন, দূষণের কারণে। এক কথা, এটার প্যাসেজ পড়লে তুমি বুঝবে যে দূষণের কারণে বুড়িগঙ্গা নদী মারা যাচ্ছে। তো এগুলো হচ্ছে জ্ঞানমূলক। তো তিনটা থাকবে ওয়ার্ড মিনিং থেকে, আর দুইটা থাকবে জ্ঞানমূলক, মানে প্যাসেজ খুঁজে পেয়ে যাবা। অথবা চারটা থাকবে ওয়ার্ড মিনিং থেকে, একটা থাকবে জ্ঞানমূলক। এইভাবে হচ্ছে এমসিকিউ। এখন কিভাবে পড়লে আমরা জিনিসটা পারবো, কিভাবে পড়লে আমরা পাঁচটা এমসিকিউ পাঁচটাই সঠিকভাবে কারেক্ট করতে পারবো, এই লাইনটা একটু আমি তোমাদের সবাইকে এখন পড়তে বলতেছি। পড়ো এই লাইনটা একটু সবাই পড়ো। এখানে আমি কি লিখেছি তোমাদের জন্য, এই লাইনটা একটু সবাই পড়ো, তারপর আমরা সামনের দিকে আগাবো এবং দুর্দান্ত একটা জিনিস শিখবো।
পড়ো এই লাইনটা একটু সবাই পড়ো, এখানে কি আছে বলো। প্যাসেজ পড়ার সময় এখন 5টা এমসিকিউতে তুমি 5 আউট অফ 5 পাবা। আরেকটা কথা আমি একটু তোমাদেরকে বলতে চাই, স্যার কিন্তু তোমার ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম খাতাটা যে কাটে, ফার্স্ট দাগ, তুমি যে তোমার পরীক্ষার যে খাতাটা, তার 1 নাম্বারই কিন্তু এমসিকিউ থাকে। মানে স্যার তোমার খাতাটা কাটা শুরু করে এমসিকিউ দিয়ে। তো এমসিকিউ তে যদি তুমি 5 আউট অফ 5 পাও, স্যারের কিন্তু ভীষণ ভালো ফিল হয়। কিন্তু এমসিকিউ মানে তোমার খাতার প্রথম অ্যান্সার এমসিকিউ দিয়ে তুমি অ্যান্সার করো, সেখানে যদি তুমি খারাপ করো, মানে 5 এর মধ্যে 2 পাও অথবা 5 এর মধ্যে 3 পাও, তাহলে কিন্তু স্যার তোমাকে ভাবে যে এটা একটা অ্যাভারেজ স্টুডেন্টদের খাতা, এটা একটা অ্যাভারেজ শিক্ষার্থী বা স্টুডেন্টের খাতা, অতটা মনে হয় ভালো স্টুডেন্টও না। কিন্তু তুমি যদি 1 এর এ তে 5টা এমসিকিউ 5 এ 5 পাও, 5টা এমসিকিউ তোমার খাতার প্রথম যে কোশ্চেনটা এমসিকিউ, সেখানে যদি তুমি 5 এ 5 পাও, তাহলে চিন্তা করো ফিলিংটা। ঠিক আছে, ওকে। এখন আসো এখানে কি লেখা, তাহলে 5 আউট অফ 5 পাবো আমরা। প্যাস কিভাবে পাবো? প্যাসেজ পড়ার সময় অন্য সবকিছুর থেকে ভোকাবুলারিতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। ধরে নেবেন যে আপনি ভোকাবুলারি শেখার জন্যই প্যাসেজটা পড়ছেন, প্যাসেজ কিছুই না, ভোকাবুলারি সব। অনেকটা এইরকম মেন্টালিটি নিয়ে প্যাসেজ পড়তে হবে। তুমি যখন প্যাসেজ পড়বা বা আমি যখন প্যাসেজ পড়াবো, এমন ভাবে প্যাসেজ গুলো পড়বা, মনে করবা যে এই প্যাসেজ কিছু না, আমি শুধু ভোকাবুলারি শেখার জন্যই একবারে প্যাসেজটা শিখতেছি বা প্যাসেজটা পড়তেছি। ভোকাবুলারি খুঁটে খুঁটে, ঠিক আছে, ভোকাবুলারি পড়তে হবে পুরো খুঁটে খুঁটে, খুঁটিনাটি এ টু জেড, ক্লিয়ার, যাতে আমার এমসিকিউ ভোকাবুলারিতে কোনো ভুল না হয়। এমসিকিউ 5 এ যদি 5 পাও তুমি পরীক্ষার এক ভাগে, ফার্স্ট কোশ্চেন স্যার খাতা কাটতেছে 5 এ 5, পুরা মাথা নষ্ট, স্যার পুরো ইমপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, ইমপ্রেসিভ একটা কাজ হবে যদি তুমি 5 আউট অফ 5 পাও। তো যখনই কোনো প্যাসেজ পড়বা, মেন্টালিটি কেমন রাখবা যে তুমি অন্য কিছু না, ভোকাবুলারি শেখার জন্যই এই প্যাসেজ পড়তেছো। তুমি যদি শুধু প্যাসেজের গল্পটা জানার জন্য প্যাসেজ পড়ো, তাহলে হয়তো তুমি গল্পটা কিছুটা মনে রাখতে পারবা। বাট যদি তুমি এরকম যে না, তুমি ভোকাবুলারি শেখার জন্য প্যাসেজ পড়তেছো, এ টু জেড খুঁটে খুঁটে ভোকাবুলারি পড়বা, তাহলে ভোকাবুলারিও মনে থাকবে, ঘটনাও মনে থাকবে। বা শুধু ঘটনা জানার জন্য বা শেখার জন্য প্যাসেজ পড়লে শুধু ঘটনা মনে থাকবে, ভোকাবুলারি কিন্তু ভুলে যাবা। এখানে খুঁটে খুঁটে ভোকাবুলারি শিখতে হবে। এইবার আমরা আমাদের আলটিমেট পার্ট, যেটা শর্ট কোয়েশ্চেন। তাহলে আমি যখন প্যাসেজ পড়াবো, ভোকাবুলারি খুঁটে খুঁটে পড়াবো, তোমরা প্রত্যেকটা নোট করবা এবং লিখে লিখে রাখবা। ঠিক আছে, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, এইবার আমাদের মূল অংশ, সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, যেখানে 5টা কোয়েশ্চেন থাকবে, মার্কস কত 2 করে, টোটাল 10 মার্কস। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই 10 এ 10 পাওয়া যায় একবারে পানির মতো সহজ। এই 10 এ 10 পাওয়া কি, 110 পাওয়া পানির মতো সহজ। এখন তোমরা আমার একটা কথা বলো তো, এই যে 5টা কোয়েশ্চেন যেটার অ্যান্সার আমাদেরকে করতে হবে, এর কোনোটা কি তোমাকে বানায় লিখতে হয় বলো তো? কে বলতে পারবা? এই যে প্রশ্নগুলা, এর কোনোটার উত্তর কি বানায় লিখতে হয় নাকি প্যাসেজের মধ্যে উত্তর 100% দেয়া আছে? বলো, একটু কমেন্টে জানাও। বলো, এটা কি তোমাকে বানায় লিখতে হবে নাকি প্যাসেজের মধ্যে উত্তর 100% দেয়া আছে, তোমাকে জাস্ট একটু খুঁজতে হবে, আর কিছু না? বলতো, এটা কি বানায় লেখার কোনো কিছু নাকি প্যাসেজের মধ্যে উত্তর দেয়াই আছে? বলো। হ্যাঁ, এটা প্যাসেজের মধ্যে কিন্তু উত্তর। এই গ্রুপ খোলার কোনো দরকার নাই, ফেসবুক গ্রুপ খুললে কিন্তু যে যে খুলবা তারে তারে শাস্তি দিব। কোনো মেসেঞ্জার গ্রুপ খোলার দরকার নাই, নো মেসেঞ্জার গ্রুপ ইজ অ্যালাউড। ঠিক আছে, এই প্রত্যেকটা 5টা কোশ্চেন কিন্তু প্যাসেজেই দেয়া আছে। আবার সেম জিনিস আমি বলি, ফ্লো চার্ট মনে করো, হ্যাঁ, সেম জিনিস ফ্লো চার্ট। ফ্লো চার্টে যে অ্যান্সার গুলো হয়, সেটা কি আমাদের বানাই লিখতে হয় নাকি দেয়াই আছে প্যাসেজে? দেয়াই আছে, সামারি দেয়াই থাকে। শুধু আমাদেরকে জানতে হবে যে কোন জিনিসটা আমরা খুঁজতেছি, খোঁজার সিস্টেমটা জানতে হবে, বের করে আনতে হবে জিনিসটা কি। সো এই যে 5টা কোয়েশ্চেন, এই 5টা কোয়েশ্চেন কেন দেয় স্যার? আমরা একটু বেসিক থেকে যদি স্টার্ট করি, এই 5টা কোয়েশ্চেনে 10 মার্কস আমি এমন ভাবে তোমাদের পড়াবো যে তোমরা ইনশাআল্লাহ এই 10 এ 10ই পাবা ক্লাস শেষে। ঠিক আছে, এই যে 5টা কোয়েশ্চেন, সবাই একটু খেয়াল করে আমার কথাগুলা। এই 5টা কোয়েশ্চেনের মাধ্যমে বোর্ড তোমার 3টা স্কিল টেস্ট করে। মূলত 3টা জিনিস স্যাররা দেখে তোমাকে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করানোর মাধ্যমে। কি কি? 1 নাম্বার, এক্সপ্লেইনিং অ্যাবিলিটি, তুমি কোনো কিছু এক্সপ্লেইন করতে পারো কিনা, তোমার ব্যাখ্যা করতে পারো কিনা। তোমার কাছে জানতে চাইছে হোয়াই দ্য রিভার বুড়িগঙ্গা ইজ
ডাইং, কেন বুড়িগঙ্গা নদী মারা যাচ্ছে, তো এটা তুমি ব্যাখ্যা করতে পারো কিনা, এই এক্সপ্লেইন করার অ্যাবিলিটিটা তোমার আছে কিনা, ব্যাখ্যা করার ক্ষমতা, 1 নাম্বার। 2 নাম্বার যে জিনিসটা স্যাররা খেয়াল করে এই 5টা কোশ্চেনের মধ্যে তোমার এভালুয়েটিং স্কিল, অর্থাৎ সঠিক যে উত্তরটা স্যার জানতে চাইছে কি, স্যার জানতে চাইছে যে হ্যাঁ নেলসন ম্যান্ডেলার ক্লান নেম কি, তার গোত্রীয় নাম কি, এখন তুমি দিয়ে দিছো বঙ্গবন্ধুর গোত্রীয় নাম ছিল খোকা বাবু, এটা তাহলে কি হবে এভালুয়েটিং স্কিল, তোমার কাছে যে উত্তরটা চাইছে, যেটা মূল্যায়ন করতে বলছে ওইটা তুমি মূল্যায়ন করছো, তোমার কাছে জানতে চাইছে বাংলাদেশের রাজধানীর নাম কি, তুমি দিয়ে দিলা নয়া দিল্লি অথবা ইসলামাবাদ, এটা কি হইলো, নয়া দিল্লি বা ইসলামাবাদ বললে হবে, হবে না। তোমার কাছে জানতে চাইছে বাংলাদেশের মুদ্রার নাম কি, তুমি বলে দিলা রুপি, হবে, বাংলাদেশের নাম জানতে চাইছে তুমি দিয়ে দিছো ইন্ডিয়ারটার নাম, পাকিস্তানেরটার নাম, তাহলে কিন্তু হবে না। এই কারণে মাথায় রাখতে হবে যে আমার কাছে যে উত্তরটা স্যার জানতে চাইছে আমি ওইটাই দিতে পারতেছি কিনা, আমার কাছে জানতে চাইছে একটা, আমি অ্যান্সার দিছি আরেক লাইন থেকে আরেকটা লাইনে, এটা তো হবে না। প্যাসেজের মধ্যে অনেক কিছু থাকবে, 15টা লাইন আছে প্যাসেজে, এখন আমার উত্তরটা আছে 4 নাম্বার লাইনে, কিন্তু আমি তা না, আমি 9 নাম্বার লাইন থেকে উত্তর এনে দিলাম, তাহলে তো হবে না। এই জন্য এভালুয়েটিং স্কিল, সঠিক উত্তরটা তুমি প্যাসেজ থেকে বের করতে পারো কিনা এটা সারা টেস্ট করে। নাম্বার 3 যে জিনিসটা টেস্ট করে স্ক্রিপ্টিং স্কিল, তুমি সাজায় গুছায় জিনিসটা লিখতে পারো কিনা। অনেক স্টুডেন্ট আছে জানে যে উত্তর এই লাইনে, উত্তর এইটা, কিন্তু ও সাজায় গুছায় লিখতে পারে না। এই স্ক্রিপ্টিং স্কিলটা অনেক ইম্পর্টেন্ট, যে তুমি জিনিসটা গুছায় লিখতে পারো কিনা, তুমি জিনিসটা গুছায় লিখতে পারো কিনা, এই জিনিসটা অনেক ম্যাটার করে। তাহলে কি 3টা জিনিস আছে, তোমার এক্সপ্লেনিং এবিলিটি, তুমি কোনো কিছু ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা করতে পারো কিনা, 2 সঠিক উত্তর বের করার ক্ষমতা তোমার আছে কিনা, 3 সঠিক উত্তর পাইছো তুমি ব্যাখ্যাও জানো, কিন্তু তুমি সাজায় গুছায় জিনিসটা তুমি যে বুঝতেছো ওটা তুমি খাতায় উপস্থাপন করতে পারো কিনা। অনেকে আছে অনেক জিনিস বোঝে কিন্তু বুঝাইতে পারে না বা প্রেজেন্ট করতে পারে না, তো এটা তুমি বুঝাইতে পারতেছো কিনা, ঠিক আছে। ওকে, এখন ক্লাসরুমে সবাই বোর্ডে মনোযোগ দাও, এখন আসো আমরা শুরু করি, প্রত্যেকে খেয়াল করো। তাহলে ওই 5টা কোশ্চেনে আমরা কিভাবে বস হইতে পারি, এই 5টা কোশ্চেনে আমরা কিভাবে বস হইতে পারি, বা কোন মেথডে পড়লে আমরা জিনিসটা ভালোভাবে আয়ত্ত করতে পারো বস লেভেলের, ঠিক আছে, এইটাই শিখবো আমরা আজকের ক্লাসে। দেখো তো এই যে কোশ্চেনস গুলা, এটা সব 5টা কোশ্চেন তোমরা, বা যত কোশ্চেন পৃথিবীতে আছে পৃথিবীর সমস্ত কোশ্চেন 2 ভাবে অ্যান্সার করা যায়। কয় ভাবে? 2 ভাবে। আচ্ছা চলো কিভাবে আমি একটু তোমাদেরকে একটা বেসিক জিনিস দেখাই, সবাই আমার কথা খেয়াল করতে হবে। পৃথিবীতে তোমাকে যত প্রশ্ন করা হয় সমস্ত প্রশ্ন 2 ভাবে অ্যান্সার করা যায়। আচ্ছা যেমন 1 নাম্বার আমি তোমাকে প্রশ্ন করলাম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? এখন অ্যান্সার 1, মাই নেম ইজ পাভেল চৌধুরী। আচ্ছা সেম প্রশ্ন দ্বিতীয় থেকে করা হয়েছে বা আমাকে আরেকজন করছে, তো হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, এবার অ্যান্সার হ্যাঁ পাভেল চৌধুরী, পাভেল চৌধুরী। তাহলে দেখো পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর 2 ভাবে দেওয়া যায়। কয়ভাবে দেওয়া যায়? 2 ভাবে। হোয়াট ইজ ইওর নেম, মাই নেম ইজ পাভেল চৌধুরী, হোয়াট ইজ ইওর নেম, পাভেল চৌধুরী। 2টা প্রসেসে এক, প্রথমটা হচ্ছে প্রশ্ন থেকে ইওর নেম এই অংশ জুড়ে দিয়ে মাই নেম ইজ পাভেল চৌধুরী। তাহলে প্রশ্নের থেকে দেখো হোয়াট ইজ ইওর নেম, মাই নেম ইজ পাভেল চৌধুরী। আচ্ছা ধর আমি এখানে একটু চেঞ্জ করি, হোয়াট ইজ হিজ নেম, ঠিক আছে, তো হিজ নেম ইজ পাভেল চৌধুরী। এখন আমি যে এখানে উত্তরটা করছি এই উত্তরটার স্ট্রাকচারটা আসছে এই প্রশ্ন থেকে। কই থেকে? প্রশ্ন থেকে। হোয়াট ইজ হিজ নেম, তো হিজ নেম ইজ পাভেল চৌধুরী। সেম প্রশ্ন আরেকজনকে করা হয়েছে, হোয়াট ইজ হিজ নেম, ডাইরেক্ট উত্তর পাভেল চৌধুরী। তাহলে 2 ভাবে সমস্ত উত্তর করা যায়। একটা হচ্ছে উত্তর দিয়ে উত্তর শুরু করা, কি সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা, ঠিক আছে, সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা।
যেমন তোমার নাম কি, ডাইরেক্ট পাবেল চৌধুরী আমার নাম, অরিজিনাল নেম পাবেল চৌধুরী। আরেকটা কি, প্রশ্নের থেকে একটা পার্ট নিয়ে প্রশ্ন থেকে উত্তর নিয়ে উত্তর শুরু করা। হোয়াট ইজ হিজ নেম, হিজ নেম ইজ পাবেল চৌধুরী। দুইটা জিনিস আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। আসো সবাই একটু এই কোয়েশ্চেনটা খেয়াল করো। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? দেখো সবাই এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন তোমাকে এই প্রশ্নটা করা হয়েছে, এখন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখন তুমি উত্তর দিবা ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ডাইরেক্ট অ্যান্সার ঢাকা। আবার হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দুইটা অ্যান্সার, অ্যান্সার 1 আর অ্যান্সার 2। অ্যান্সার 2টা কি বলো? ডিরেক্ট ঢাকা, ডিরেক্ট ঢাকা। এখন পৃথিবীর সমস্ত কোশ্চেন দুইভাবে অ্যান্সার করা যায়। এখন তোমাদের যে 5টা কোশ্চেন আসবে সেটাও তোমরা এই দুইটা পদ্ধতির একটা পদ্ধতিতে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আমি কিন্তু মাত্র শুরু করেছি, এটা কিন্তু অনেক দূর যাবে লেকচারটা, সবাই খেয়াল করো। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো এই যে ভদ্রলোক অ্যান্সার 1 যে টাইপটা, উনি অ্যান্সার করছে কিভাবে? প্রশ্ন থেকে উত্তর নিয়ে উত্তর শুরু করছে, প্রশ্ন থেকে উত্তর নিছে। তাহলে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, উনি কি করছে? এই প্রশ্নের এই অংশটা নিয়েছে, এই প্রশ্নের এই অংশটা এখানে তুলেছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে এই অংশটুকু নিয়েছে উনি, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এবার প্রশ্নে যে অক্সিলারিটা থাকে সেই অক্সিলারিটি উনি এখানে নিয়েছে। প্রশ্নে অক্সিলারি কি আছে এখানে? প্রশ্নে অক্সিলারি আছে ইজ, তাহলে সেই ইজটা উনি এখানে নিয়েছে। প্রথমে দিয়েছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, জানতে চাইছে, তাহলে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এবার এই যে অক্সিলারিটা, এই অক্সিলারিটা এখানে নিয়েছে সাবজেক্টের পরে, তারপরে এনার অ্যান্সারটা বসাইছে ঢাকা। আর তাহলে দ্য ক্যাপিটাল অফ বাংলা, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। সেকেন্ড ব্যক্তিটা একই প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, উত্তর দিচ্ছে ডাইরেক্ট ঢাকা। উত্তর দিচ্ছে কি? ডাইরেক্ট ঢাকা। এখন তোমরা বলো কোনটা বেস্ট তোমাদের কাছে, 1 নাকি 2? টাইপ 1 নাকি টাইপ 2? কোনটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে, টাইপ 1 অথবা টাইপ 2? বলো কোন অ্যানসারের সিস্টেমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষার জন্য, বলো তো। এক, প্রশ্ন থেকে উত্তর শুরু করা, আর 2, ডাইরেক্ট উত্তর দিয়ে উত্তর শুরু করা। দেখি তোমাদের ভোটিংটা একটু দেখি, বলো। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে, এই লেকচারটা অনেক গভীর পর্যন্ত যাবে, সামনে দিকে খেয়াল করো। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ডাইরেক্ট ঢাকা। আর হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। প্রশ্ন থেকে সুন্দরভাবে নিয়ে উত্তর শুরু করেছে। ঠিক আছে, সো আজকে ক্লাসে আগামী 30 মিনিট যারা মন দিবা তাদের এই টপিকে আর কোনোদিন কোনো ঝামেলা হবে না। ওকে, এখন আমরা সামনের দিকে আগাবো। শোনো, সবসময় মনে রাখবো, পরীক্ষার ক্ষেত্রে, সরকারি চাকরির পরীক্ষা, বিসিএস, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বোর্ড এক্সাম, অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় টাইপ 1 ইজ বেস্ট। টাইপ 1 ইজ বেস্ট, বাট আমি তোমাদের দুইটাই শেখাবো, আমি তোমাদেরকে দুটোই শেখাবো। ঠিক আছে, এখন চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে প্রশ্ন থেকে উত্তর শুরু করা, প্রশ্ন থেকে, কই থেকে? প্রশ্ন থেকে। দা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে দা ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। ওকে, এখন আসো আমরা সামনের দিকে আগে। আমি বেসিক ডিফারেন্সটা তোমাদের বুঝাইতে পারছি মনে করি। এইবার এই জিনিসটা খেয়াল করো। তাহলে তোমাদের যে 5টা কোশ্চেন থাকবে, 5 কোশ্চেনের উত্তর 2 ভাবে করা যায়। এক, সরাসরি কোশ্চেন থেকে শুরু করে, সরাসরি প্রশ্ন থেকে নিলা দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। আর 2 কি? প্যাসেজ থেকে সেন্টেন্স দিয়ে, মানে ডাইরেক্ট উত্তর। প্যাসেজ থেকে সেন্টেন্স মানে কি? ডাইরেক্ট উত্তর দিয়ে উত্তর শুরু করা, ডাইরেক্ট উত্তর দিয়ে উত্তর শুরু করা। আরেকটা আছে সরাসরি কোশ্চেন থেকে বা প্রশ্ন থেকে অংশ নিয়ে উত্তর শুরু করা। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে কিভাবে জিনিসটা কাজ করে। আসো সবাই এখন একটু মনোযোগী হতে হবে ভাইয়া, পুরা দেখো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো আমার কথা। পৃথিবীর সমস্ত, খেয়াল করতে হবে কিন্তু, মনোযোগ না দিলে কিন্তু হবে না। সবাই জাস্ট 5 মিনিটস একটু অ্যাটেনশন দাও, সবাই একটু জাস্ট 5 মিনিটস রিকোয়েস্ট আমার। ওকে, ফার্স্ট অফ অল, পৃথিবীর সমস্ত প্রশ্ন করা হয় কিসে? বলো, পৃথিবীর সমস্ত প্রশ্ন করা হয় কিসে? ইন্টারোগেটিভে। কিসে? পৃথিবীর সমস্ত প্রশ্ন করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখন পৃথিবীর সমস্ত উত্তর করা হয় কিসে? পৃথিবীর সমস্ত উত্তর কিসে করা হয় বলো?
আর উত্তর করা হয়, দেখো সকল প্রশ্নের উত্তর দেয়া হয় বা উত্তর করা হয় কিসে? অ্যাসার্টিভে। কিসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখন প্রশ্ন তো আমাদের করাই থাকে, প্রশ্ন কিসে থাকে? ইন্টারোগেটিভে। কিন্তু আমরা কি উত্তর করি? উত্তর কিসে করতে হয়? উত্তর করতে হয় অ্যাসার্টিভে। কিসে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি বলো? অ্যাসার্টিভ মানে কি? আগে নিতে হয় একটা সাবজেক্ট। কি নিতে হয়? সাবজেক্ট নিতে হয়। তারপরে কি নিতে হয়? অ্যাসার্টিভ মানে তারপরে নিতে হয় অক্সিলারি ভার্ব। কি নিতে হয়? অক্সিলারি ভার্ব। তারপরে কি নিতে হয়? তারপরে নিতে হয় মেইন ভার্ব। কি নিতে হয়? মেইন ভার্ব। তারপরে কি নিতে হয়? তারপরে নিতে হয় অবজেক্ট। এই তো, আর কিছু না। দেখো তাহলে কি? তাহলে পৃথিবীর সমস্ত সেন্টেন্স কি, সমস্ত কিছু অ্যাসার্টিভ মানে কি? আগে তার সাবজেক্ট নিতে হয়। কি নিতে হয়? সাবজেক্ট। তারপরে কি নিতে হয়? অক্সিলারি ভার্ব। তারপরে কি নিতে হয়? মেইন ভার্ব। তারপরে অবজেক্ট। এখন আমাদের যে 5টা কোশ্চেন স্যাররা দেয়, 5টা কোশ্চেন থাকে ইন্টারোগেটিভে, কিন্তু আমরা যখন অ্যানসার করব, উত্তর করব, উত্তর হবে কিসে? উত্তর হবে সব অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ মানে কি? আমরা লিখে আসবো এটা অ্যাসার্টিভ উত্তর না। আমাকে অ্যাসার্টিভ কিভাবে দেখাতে হয়? আগে নিতে হয় সাবজেক্ট, তারপরে কি নিতে হয়? অক্সিলারি ভার্ব। কি নিতে হয়? অক্সিলারি ভার্ব। তারপরে কি নিতে হয়? মেইন ভার্ব যদি থাকে। মেইন ভার্ব যদি থাকে, ঠিক আছে? যদি থাকে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা নিব, না থাকলে নাই। সো মেইন ভার্ব। মেইন ভার্বের পরে কি নিতে হয়? অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব অক্সিলারি থাকলে অক্সিলারি, মেইন থাকলে মেইন, যেটা আছে সেটা। ক্লিয়ার? এখন তাহলে আমরা একটু চলেন আমরা প্র্যাকটিসে যাই। অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, লাস্টে অবজেক্ট। কিন্তু শুরু হবে কাকে দিয়ে? শুরু হবে একটা সাবজেক্টকে দিয়ে। কাকে দিয়ে? শুরু হবে একটা সাবজেক্টকে দিয়ে। এখন সাবজেক্ট কে? কি বলো? সাবজেক্ট কে? চলো আমরা একটু ডিটেইলসে প্রত্যেকটা জিনিস দেখব। দেখো, সবসময় মনে রাখবা ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে যে আছে সে হচ্ছে সাবজেক্ট। তোমাকে যখন স্যার বলবে যে তুমি নিচের 5টা কোশ্চেনের অ্যানসার করো, এখন তোমাকে যখন প্রশ্ন করা হবে তখন সবসময় মনে রাখবা তুমি অ্যানসার করতে যাচ্ছ, আর অ্যানসার অ্যাসার্টিভ হয়। তোমার স্যার প্রশ্ন করতে বলে নাই, প্রশ্নের উত্তর করতে বলেছে, আর উত্তর আজীবন অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? সাবজেক্ট আগে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর বাকি অংশ। মানে অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট। কারণ সাবজেক্টটা আমাদেরকে খুঁজতে হবে, রাইট? সাবজেক্ট ছাড়া আমি অ্যানসার শুরু করব কিভাবে? তো সাবজেক্ট আমরা কিভাবে খুঁজে বের করব? সাবজেক্ট কোথায় থাকে? তাহলে এটা আগে দরকার আমাদের, খুব খেয়াল করবে কিন্তু সাবজেক্ট কোথায় থাকে। তো সবসময় মনে রাখবা ডব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব এর পরে যে আছে সে সাবজেক্ট। কি? ডব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বের পরে যে আছে সে হচ্ছে সাবজেক্ট। ভাইয়া কমেন্ট দেখেন না কেন? পড়াবো না কমেন্ট দেখবো? দেখো, হ্যাঁ, তো অক্সিলারি ভার্ব আর ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে যে আছে সে হচ্ছে কি? সে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা ফর এক্সাম্পল একটু দেখতে পারি? অবশ্যই পারি। দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারির পরে যে আছে সে সাবজেক্ট। আচ্ছা, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি, ডব্লিউএইচ ওয়ার্ড কারা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম। এগুলা কি ডব্লিউএইচ ওয়ার্ড? ডব্লিউএইচ কারা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হট, হুম। হু, হুইচ, হোয়েন, হোয়ার, হু, হুম, হট, হাউ, সবগুলা আর কি ডব্লিউএইচ ওয়ার্ড। তো এই ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারির পরে, অক্সিলারি কারা? অক্সিলারি চিনো? am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, will, would, may, might, must, এরা কি? এরা হচ্ছে অক্সিলারি। এখন প্রশ্ন যেটাই থাকুক, am, is, are থাকুক, is, was থাকুক, was, were থাকুক, have, has, had থাকুক, can, could, shall, should, will, would, may, might, must যা থাকুক সবই অক্সিলারি। তো ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড কে? হোয়াট। অক্সিলারি ভার্ব কে? ওয়াজ। তাহলে হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলাস ড্রিম। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আমরা পেয়েছি, অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি। তাহলে এর পরে যে আছে সে সাবজেক্ট। এরপরে কি আছে? নেলসন ম্যান্ডেলা। তাহলে এই সাবজেক্ট আমরা নিব, কারণ আমরা এখন উত্তর করতেছি। কি করতেছি? উত্তর করতেছি। নেলসন ম্যান্ডেলাস,
আচ্ছা, এন্ড এরপর টু নেলসন ম্যান্ডেলাস ড্রিম, পার্টটুকু সাবজেক্ট, কার পরে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে আছে সে সাবজেক্ট। নেলসন ম্যান্ডেলাস ড্রিম, এইবার মনে রাখবা সাবজেক্ট তুমি পেয়েছো, সাবজেক্ট তুমি পেয়েছো। এখন সাবজেক্টের পরে কি ছিল, অ্যাসার্টিভ মানে কি, সাবজেক্টের পরে কি থাকে একটু কমেন্টে জানাও তো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, সাবজেক্টের পরে কে থাকে বলো, সাবজেক্টের পরে কে থাকে, সাবজেক্টের পরে থাকে কি, দেখো কি থাকে, অক্সিলারি ভার্ব। আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব প্রশ্নে যা আছে তুমি হুবহু সেটা বসাবা। অক্সিলারি ভার্ব প্রশ্নে যেটা আছে যা থাকুক, এম থাকলে এম বসবে, ইজ থাকলে ইজ বসবে, ওয়াজ থাকলে ওয়াজ বসবে, হ্যাভ থাকলে হ্যাভ বসবে, হ্যাজ থাকলে হ্যাজ বসবে, ক্যান কুড শ্যাল শুড উইল বি মাইট মাস্ট যা আছে এইখানে অক্সিলারি ভার্ব যা দিবে এইখানে তুমি হুবহু তাই বসাবা। তাহলে হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলাস ড্রিম, ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে আছে সে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে নেলসন ম্যান্ডেলাস ড্রিম। এবার সাবজেক্ট তুমি পাইছো, এবার অক্সিলারি ভার্বের স্ট্রাকচার কি ছিল, প্রথমে সাবজেক্ট নিতে হয়, সরি অ্যাসার্টিভ সেন্টেন্সের বলো কি ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব যদি থাকে, তারপরে কি অবজেক্ট বা বাকি অংশ। এখন মেইন ভার্ব তো এখানে নাই, তা মেইন ভার্ব যদি না থাকে তাহলে অক্সিলারির পরে দেখো আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা সাবজেক্ট নিতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, তো সাবজেক্ট আমরা নিয়েছি নেলসন ম্যান্ডেলাস ড্রিম। এবার এরপরে কি অক্সিলারি ভার্ব বসাইতে হয়, কি দিতে হয় অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি কে যা থাকবে তাই হুবহু, এখানে ওয়াজ আছে সেই ওয়াজটা এখানে হুবহু বসে যাবে। হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলাস ড্রিম, এবং নেলসন ম্যান্ডেলাস ড্রিম ওয়াজ। এবার আর কোনো মেইন ভার্বটা এই প্রশ্নে নাই, মেইন ভার্ব বা এখানে কোনো কিছু নাই, তো যেহেতু নাই সেটা আমাদের আর এখানে দিতে হবে না। এবার প্যাসেজে কি আছে সেইখান থেকে আমাদের প্যাসেজে যা বলছে সেইটা তোমাকে এইখানে এনে ওই দুটো তিনটা পাঁচটা শব্দ বসাই দিলে হয়ে যাবে। যেমন নেলসন ম্যান্ডেলাস ড্রিম কি ছিল বলো, কি ছিল, তার স্বপ্ন ছিল বর্ণ বৈষম্য দূর করা, কি করা, বর্ণ বৈষম্যকে দূর করা, ঠিক আছে, অ্যাপার্থাইড বা রেস ডিসক্রিমিনেশন। নেলসন ম্যান্ডেলাস ড্রিম ওয়াজ রিমুভিং, হ্যাঁ, অথবা এলিমিনেটিং, এলিমিনেট মানে নিশ্চিহ্ন করা, ঠিক আছে। তো নেলসন ম্যান্ডেলাস ড্রিম ওয়াজ এলিমিনেটিং, নিশ্চিহ্ন করা কি, এলিমিনেটিং রেস ডিসক্রিমিনেশন, রেস ডিসক্রিমিনেশন, ঠিক আছে। তার স্বপ্ন ছিল বর্ণ বৈষম্যকে নিশ্চিহ্ন করা বা দূর করা। যাক, এটা প্যাসেজে দেয়া থাকবে, এই অংশ তোমার মাথা ব্যথা না, এই অংশ প্যাসেজে দেয়া থাকবে, তোমার মাথা ব্যথা স্টার্টিং এ তোমরা জাস্ট ঝামেলা করো এইখানটাতে, এইখানটাতে। এমন না যে তোমরা জানো না যে কোন লাইন উত্তর, উত্তর তোমরা জানো কিন্তু গুছায় লিখতে পারো না। তাহলে আমি একটু আবার বলি তোমাদেরকে, হ্যাঁ দেখো, হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলাস ড্রিম, তাহলে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে থাকে সেই সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে নেলসন ম্যান্ডেলাস ড্রিম সেটা আমি দিলাম। এবার সাবজেক্ট আমরা পাইছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর কি দিতে হয়, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়, তো এখানে অক্সিলারি ভার্ব যা আছে তাই বসে যাবে, ওয়াজ, তাহলে নেলসন ম্যান্ডেলাস ড্রিম ওয়াজ, ওয়াজ কি, নেলসন ম্যান্ডেলাস ড্রিম ওয়াজ এন্ডিং রেস ডিসক্রিমিনেশন, এন্ডিং শেষ করা বা সমাপ্তি করা কি, রেস ডিসক্রিমিনেশন বর্ণ বৈষম্য, রেস ডিসক্রিমিনেশন। আচ্ছা পরেরটা দেখো, দেখো হোয়াই ওয়াজ দ্য অথরেস ইমপ্রেসড উইথ জেরি, আচ্ছা কেন অথর জেরির প্রতি ইমপ্রেসড হয়েছিল। এখন এই সেন্টেন্সের সাবজেক্টে বলো তো। এইবার এইখানে দুইটা জিনিস আছে, আমরা একটু খেয়াল করবো, সবাই এদিকে খেয়াল করো ভাইয়া। প্রশ্নে যখন, আচ্ছা আমি বুঝাই দিব সবই, আস্তে আস্তে সামনের দিকে আগাবো আমরা। হোয়াই ওয়াজ দ্য অথর ইজ ইমপ্রেসড উইথ জেরি, একটু আগে আমরা কি শিখছি বলো, প্রথমে সাবজেক্ট নিতে হয়, সাবজেক্ট ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাবজেক্ট। এখন যখন আমাদেরকে বড় বড় প্রশ্ন দেয়, বড় বড় প্রশ্ন যেমন হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ সাকসেস অফ দ্য গার্লস, হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস। আবার হু ইজ গোলাম রব্বানী ছোটন, হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন, what are the effects of female inequality in বাংলাদেশ। যখন বড় বড় প্রশ্ন দেয় তখন সেগুলোর অ্যান্সার কিভাবে করতে হয় বলো, যখন এরকম বড় বড় কোশ্চেন দেবে তখন আমরা কিভাবে করব, সব সময় মনে রাখবা শুরু হবে সাবজেক্ট দিয়ে, কি দিয়ে শুরু হবে সাবজেক্ট দিয়ে, আর সাবজেক্ট কে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে আছে সেই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে এখানে
দা অথরেজ। এইবার কোন পর্যন্ত সাবজেক্ট, এই জন্য বলছি যে বড় বড় প্রশ্ন যখন আসবে, এখন কি এই পুরোটাই সাবজেক্ট? এইখানে যেরকম নেলসন ম্যান্ডেলাস ড্রিম, এইখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট ছিল, সেইখানে কি ভাই পুরাটাই সাবজেক্ট? নো 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 নো, পুরাটা কখনোই সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কতটুক? অক্সিলারি ভার্ব থেকে মেইন ভার্বের পূর্ব পর্যন্ত। মেইন ভার্বকে ইমপ্রেসড, মেইন ভার্বকে ইমপ্রেস, তাহলে অক্সিলারি ভার্ব থেকে মেইন ভার্বের মাঝখানটুকু পর্যন্তই হচ্ছে সাবজেক্ট। আগে জিনিসটা মাথায় ঢুকাও। সাবজেক্ট কি পুরাটা? ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে যে থাকে সে সাবজেক্ট। এখন ডব্লিউএস ওয়ার্ড আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এর পরে যে আছে সে সাবজেক্ট। এখন দা অথরেজ আছে, এখন কোন পর্যন্ত সাবজেক্ট? পুরাটাই সাবজেক্ট না, এই অক্সিলারি ভার্ব থেকে মেইন ভার্বের পূর্ব পর্যন্ত। অক্সিলারি ভার্ব থেকে মেইন ভার্বের, দেখো টিল মেইন ভার্ব বা মেইন ভার্বের পূর্ব পর্যন্ত, ঠিক আছে? মেইন ভার্ব পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। তাহলে ইমপ্রেসড হচ্ছে মেইন ভার্ব। ইমপ্রেস মানে কি? ইমপ্রেস হওয়া, আকর্ষিত হওয়া। তাহলে হোয়াই ওয়াজ দ্য অথরেজ ইমপ্রেসড উইথ জেরি, তাহলে এই দ্য অথরেজ হচ্ছে সাবজেক্ট। তাহলে তুমি যখন অ্যানসার করতে যাবা তখন তোমাকে কি নিতে হবে? আগে সাবজেক্ট নিতে হবে। তাহলে চলো আমরা একটু আগে করে দেখি। তাহলে আগে আমরা যদি সাবজেক্ট দিই, সাবজেক্টকে দা, দেখো দা অথরেজ, দা অথরেজ। এইবার তুমি সাবজেক্ট নিছো, সাবজেক্টের পরে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ, যা আছে হুবহু সেটা হচ্ছে বসবে, দা অথরেজ ওয়াজ, ঠিক আছে? এবার তুমি সাবজেক্টও বসাইছো দা অথরেজ, এবার তুমি অক্সিলারি ভার্বও বসাইছো। তাহলে এবার অ্যাকর্ডিং টু রুল, হ্যাঁ, তুমি যদি সাবজেক্ট বসাও, তারপরে যদি অক্সিলারি ভার্ব বসাও, হ্যাঁ, তারপরে কি বসাইতে হয়? মেইন ভার্ব। কি বসাইতে হয়? মেইন ভার্ব। তারপর কি বসাইতে হয়? বাকি অংশ। মেইন ভার্বের পরে কি? বাকি অংশ। তাহলে তুমি সাবজেক্ট বসাইছো দা অথরেজ, অক্সিলারি ভার্ব কে নিছো? অক্সিলারি ভার্ব নিছো, এই যে ওয়াজ আছে সেই ওয়াজটা তুমি হুবহু নিয়েছো। তাহলে এইবার মেইন ভার্ব বসবে ইমপ্রেসড। মেইন ভার্ব কি? ইমপ্রেসড। আচ্ছা, এবার বাকি অংশ। মেইন ভার্ব তুমি নিয়েছো, সাবজেক্ট নিয়েছো, দেখো একটু খেয়াল করো ভাইয়া, পুরা তুমি সাবজেক্ট নিয়েছো দা অথরেজ। আচ্ছা, অক্সিলারি ভার্ব নিয়েছো ওয়াজ। মেইন ভার্ব নিয়েছো ইমপ্রেসড। তাহলে বাকি অংশ নাও। বাকি অংশকে এই যে ইমপ্রেসড এর পরে যা আছে উইথ জেরি, উইথ জেরি, হ্যাঁ। তাহলে দা অথরেজ ওয়াজ ইমপ্রেসড উইথ জেরি। হোয়াই ওয়াজ দা অথরেজ ইমপ্রেসড উইথ জেরি? তাহলে দা অথরেজ ওয়াজ ইমপ্রেসড উইথ জেরি বিকজ অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। এবার প্যাসেজে যে উত্তর আছে সেটা আমরা দিয়ে দেবো। এবার হয় থাকলে কি দিয়ে উত্তর করা যায় সেটাও সামনে আসতেছে, সেটাও কিন্তু সামনে আসতেছে। দেখো আগে আমার কথা বুঝো কিনা, ঠিক আছে? আমার কথা কি বুঝতেছো কিনা তোমরা কমেন্টে চ্যাটিং বাদ দিয়ে এদিকে খেয়াল করো। তাহলে প্রথমে কি নিতে হয়? সাবজেক্ট নিতে হয় দা অথরেজ, এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ, তাহলে দা অথরেজ ওয়াজ। এবার মেইন ভার্ব ইমপ্রেসড, সাবজেক্ট নিছি, অক্সিলারি ভার্ব নিছি, মেইন ভার্ব নিছি, ইমপ্রেসড। বাকি অংশ কি? উইথ জেরি। দা অথরেজ ওয়াজ ইমপ্রেসড উইথ জেরি বিকজ অফ হিজ ইন্টিগ্রিটি, তার সততার কারণে, এন্ড জেনারেসিটি, জেরির সততা আর উদারতার কারণে ওই মহিলা জেরির মানে শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। এরপরে দেখো আমরা পরেরটাতে আসি। তাহলে সবসময় মনে রাখবা সাবজেক্টকে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারির পরে আছে, ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে আছে সে সাবজেক্ট। কোন পর্যন্ত সাবজেক্ট? মেইন ভার্বের পুরো পর্যন্ত। তাহলে আমরা দেখি হু ওয়ার দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস। এখন এই সেন্টেন্সে দ্য পারসন থেকে শুরু করে আর এরপরে কোন জায়গায় কিন্তু ভার্ব নাই, তার মানে পুরাটাই সাবজেক্ট। এইখান থেকে দেখো হু ওয়ার, কে ছিল, দ্য পারসনস ওই ব্যক্তিগুলা কারা ছিল, বিহাইন্ড দ্য সাকসেস অফ দ্য গার্লস এই মেয়েদের সফলতার পিছনে কারা ছিল। এখন এইখানটাতে আমরা যদি সাবজেক্ট বের করতে যাই কিভাবে বের করবো বলো? প্রথমে আমাদের কি লাগবে? প্রথমে আমাদের লাগবে ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড কে? হু। তারপরে অক্সিলারি ভার্ব কে? ওয়্যার। তাহলে ডব্লিউএস আমরা জানি যে সাবজেক্ট কে, ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে থাকে সেই সাবজেক্ট। কোন পর্যন্ত সাবজেক্ট? মেইন ভার্ব পর্যন্ত। এখন এইখান থেকে এই পর্যন্ত আর তো কোনো ভার্বই নেই। এখান থেকে এই পর্যন্ত কোনো ভার্ব আছে? এখানে এই পর্যন্ত কোনো ভার্বই নাই। পারসন নাউন, বিহাইন্ড প্রিপজিশন, ম্যাজিক নাউন, দা আর্টিকেল অফ প্রিপজিশন, সাকসেস নাউন, দা আর্টিকেল, গার্লস নাউন।
তো এরপরে আর কোনো ভার্বই নাই, তার মানে কি এই পুরোটাই সাবজেক্ট, এই পুরোটাই সাবজেক্ট। তাহলে আমরা লিখবো হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস। তাহলে দ্য পারসনস বিহাইন্ড দ্য ড্যাশ 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 ম্যাজিক অফ দ্য গার্লস, এই পুরাটুকি ম্যাজিক অফ দ্য গার্লস। এইবার এখানে তো কোনো মেইন ভার্ব নাই, ঠিক আছে, তো তুমি সাবজেক্ট পাইছে, এইবার সাবজেক্টের পরে কি নিতে অক্সিলারি ভার্ব ওয়্যার, ওয়্যার। এইবার ওই নামগুলা ব্যক্তিগুলো লিখে দিলাম, মফিজউদ্দিন, মিনাতি রানী শীল, ঠিক আছে, এই যে শিক্ষকরা ছিলেন তাদের নাম, মালারানী সরকার। তাহলে হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস, তাহলে দ্য পারসন বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস ওয়্যার মিনতি রানী শীল, মফিজউদ্দিন সরকার, জুয়েল মিয়া, তারপরে হচ্ছে যে গোলাম রব্বানী ছোটন, ঠিক আছে, এরা ছিল ওই ব্যক্তিবর্গগুলা। তাহলে হু আর দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য গার্লস, তাহলে দ্য পারসনস বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস ওয়্যার ড্যাশ, প্রথমে সাবজেক্টটা নিলা, তারপর অক্সিলারি ভার্ব। সাবজেক্ট আর অক্সিলারি যে ঠিকমতো বসাইতে পারবা সে 10-এ 10ই পাবা, ঠিক আছে, সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব যে ঠিকমতো বসাইতে পারবা। আচ্ছা, হু ইজ গোলাম রব্বানী ছোটন, এখন এইখানে ডব্লিউ শর্ট কে হু, অক্সিলারি কে ইজ, তাহলে সাবজেক্ট কে এই, এদের পরে যে আছে সে, তাহলে এই দুটো পরে কি আছে গোলাম রব্বানী ছোটন, আর কোনো ভার্ব আছে এই এই যে প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে এর আগ পর্যন্ত নাই। তাহলে হু ইজ গোলাম রব্বানী ছোটন, তাহলে এখানে आंसर করো যে গোলাম রব্বানী ছোটন ইজ, গোলাম রব্বানী ছোটন ইজ। আচ্ছা, হু ইজ গোলাম রব্বানী ছোটন, গোলাম রব্বানী ছোটন ইজ দা কোচ অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, বাংলাদেশ উইমেন টিম আর কি, নারীদের দলের আর কি। তো গোলাম রব্বানী ছোটন ইজ দা কোচ অফ, এরা প্রশ্নই দেওয়া আছে, মানে প্যাসেজে দেওয়া আছে, কোচ অফ বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম, ঠিক আছে। তো হু ইজ গোলাম রব্বানী ছোটন, গোলাম রব্বানী ছোটন দিছি, এবার গোলাম রব্বানী ছোটন হচ্ছে সাবজেক্ট, তারপরে অক্সিলারি কে, এই অক্সিলারি যে থাকবে হুবহু সেটা বসে যাবে, তাহলে সেই ইজ আমরা হুবহু এনে বসাইছি, তাহলে গোলাম রব্বানী ছোটন ইজ। এবার বাকিটুকু উত্তর প্যাসেজে দেওয়া থাকবে যে সে কে, তাহলে দা কোচ অফ দা বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। আচ্ছা, হোয়াট আর দা ইফেক্টস অফ ফিমেল ইকুয়ালিটি ইন বাংলাদেশ, দেখো এইখানে সাবজেক্টে কিভাবে তুমি, এই প্রশ্ন আসছে মনে করো পরীক্ষাতে, তাহলে এটা তুমি কিভাবে অ্যান্সার করবা, তাহলে এখানে তুমি আগে সাবজেক্ট বের করবা, আগে কি বের করবা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে ওয়ার্ড আর অক্সিলারি পরে যাচ্ছে সে, তাহলে হোয়াট আর দা ইফেক্টস অফ ফিমেল ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ। এখন দা ইফেক্টস অফ ফিমেল নাউন, ইনইকুয়ালিটি নাউন, ইন প্রিপজিশন বাংলাদেশ নাউন, এরপরে আর কোনো ভার্ব নেই, ইফেক্ট নিজে নাউন, তো এরপরে আর কোনো ভার্ব নাই, তার মানে কি এটা অ্যান্সার হবে ডিরেক্টলি সাবজেক্ট দিয়ে, তাহলে দা এই পুরোটাই সাবজেক্ট, দা ইফেক্টস অফ ফিমেল ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ ড্যাশ। এবার এখানে তুমি সাবজেক্ট বসাইছো, এই পুরোটাই সাবজেক্ট, হ্যাঁ, তো পুরোটা সাবজেক্ট তুমি বসাইছো, এবার অক্সিলারি ভার্বকে আর, আর ড্যাশ, এবার তুমি উত্তরটা এখান থেকে শুরু করলা। তাহলে হোয়াট আর দ্য ইফেক্টস অফ ফিমেল ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ, দ্য ইফেক্টস অফ ফিমেল ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ আর, আর, ঠিক আছে, আর হচ্ছে কি বাংলাদেশের নারীদের বৈষম্য যে প্রভাবগুলো আছে, চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন, তারপরে অ্যাবিউসেস, ব্রাইভারি, ঠিক আছে, ডাউরি, এই জিনিসগুলো, যৌতুক, বাল্য বিবাহ, অপব্যবহার, যৌন নিপীড়ন, কোন ভাষার পরে এইগুলা। আচ্ছা, এই যে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব বের করা হুবহু, এরপরে যে অ্যান্সার করা, এইটুকু কে কে ক্লিয়ার বলো তো? সাবজেক্ট ডব্লিউএস আর অক্সিলারি পরে যে আছে সে হচ্ছে সাবজেক্ট, তো প্রথমে সাবজেক্ট নিবা, এরপর যে অক্সিলারিটা থাকে সাবজেক্টের পরে সেটা হুবহু বসাতে হবে, সাবজেক্টের পরে সেই হুবহু অক্সিলারিটা বসাতে হবে। এই পর্যন্ত যে ক্লিয়ার একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। এই পর্যন্ত যে ভাইয়া ভার্ব কিভাবে চিনবো, ভার্ব আমি চেনাবো ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি চেনাবো ভার্ব, ডোন্ট ওয়ারি। এই পর্যন্ত কে কে ক্লিয়ার একটু কমেন্টে ক্লিয়ার, সিফাত আল, সাজ্জাদ, নিশাত ক্লিয়ার, নুরুন নাহার, মুমতাহি, তন্ময় সরকার অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া লিখেছে ভাইয়া অল ক্লিয়ার, শুকরিয়া। তাহলে সাবজেক্ট আমরা প্রথমে পাইছি, দেখো তাহলে এবার একটু খেয়াল করো, হ্যাঁ, ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারির পরে যে থাকে সে সাবজেক্ট, তো প্রথমে আমরা সেই সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে যেহেতু প্রশ্ন করা হয় ইন্টারোগেটিভে বাট উত্তর করতে হয় অ্যাসার্টিভে, তো এরপরে কি সাবজেক্ট বসানোর পর যে অক্সিলারি থাকে হুবহু সেই অক্সিলারি কি হুবহু
সেই অক্সিলারি, যে অক্সিলারি থাকবে সেই অক্সিলারি, ঠিক আছে? সেই তুমি কেন এত আছে না হলে সেই তুমির মতো সেই অক্সিলারি, ঠিক আছে? এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকো, সেই অক্সিলারি গেল, সাবজেক্ট গেল। এবার আমরা প্রশ্ন করি। এখন সব প্রশ্ন তো অক্সিলারি দেওয়া হবে না, সব প্রশ্ন তো অক্সিলারি দেওয়া হবে? পৃথিবীর সমস্ত প্রশ্নে অক্সিলারি থাকে না। এম ইজ আর ওয়াজ আর শ্যাল শুড ক্যান কুড হ্যাভ হ্যাজ হ্যাড অলওয়েজ থাকে না, কি থাকে? ডু ডাজ ডিড থাকে। কি থাকে? ডু ডাজ ডিড থাকে। তো যদি ডু থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? ডাজ থাকলে কিভাবে অ্যান্সার করব? ডিড থাকলে কিভাবে অ্যান্সার করব? দেখো, তো প্রশ্নে যদি ডু থাকে মানে অক্সিলারি বাদ দিয়ে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড সমস্ত অক্সিলারি বাদ দিয়ে যদি ডু দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে মূল ভার্ব যা আছে তাই থাকবে এবং ডুটা উঠে যাবে। যদি প্রশ্ন ডু দিয়ে করা হয়, কে ক্লাস নিচ্ছে, প্রশ্নে ডু থাকলে ডু দিয়েই, দেখো আমার আম্মু বসছে, সরি রাখেন। তো প্রশ্নে যদি ডু থাকে তাহলে মূল ভার্ব যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন করা যাবে না। যেমন হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ। এখন সাবজেক্ট কে, ডব্লিউএইচ ওয়ার্ড কে, হোয়াই, আর এখানে ডু ভার্ব ইউজ করছে অক্সিলারি হিসেবে, ডু ডাজ ডিড ইউজ করছে, তাহলে এরপরে যে আছে সে, তাহলে পিপল, তাহলে পিপল তুমি বসাইলা। এবার এরপরে প্রশ্নে যদি ডু থাকে তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না, ভার্ব টার্ব যা আছে তাই বসে যাবে। এই লিভ মানে ত্যাগ করা, তো এই লিভ লিভই বসে যাবে, দেয়ার ওন কান্ট্রিজ। পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ বিকজ, কারণ ড্যাশ, মানুষ কেন নিজের দেশ ত্যাগ করে? মানুষ কেন নিজের দেশ ত্যাগ করে বলো? কেন বাংলাদেশের এত নেতারা চলে গেছে ইন্ডিয়াতে? কেন? কয়েকটা কারণে। এক নম্বরে ওয়ার, যুদ্ধ। দুই, র্যাভেজেস অফ নেচার, প্রাকৃতিক বিপর্যয়। তিন, পলিটিক্যাল রিজন বা পলিটিক্যাল সাপ্রেশন, রাজনৈতিক দমনপীড়ন, ঠিক আছে? এই অনেকগুলা কারণে। সো পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ। এখন এইখানে প্রশ্নটা করা হয়েছে কি দিয়ে? ডু দিয়ে। কি দিয়ে? ডু দিয়ে। তো ডু দিয়ে প্রশ্ন করলে এই ভার্ব কোনো পরিবর্তন হয় না। আবার এই ডু নিজেও এই সেন্টেন্সে আর বসবে না। কেন বসবে না? এই সেন্টেন্সটা আছে কিসে বলো তো? এই সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভে। সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য, সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য এই ডু ডাজ ডিড ব্যবহৃত হয়। কিন্তু আমরা যখন উত্তর করব, আমরা যখন অ্যান্সার করব, তখন তো আর সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকতেছে না, তখন সেন্টেন্স হয়ে যায় অ্যাসার্টিভে। তো যখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আসা হয় তখন এই ডু ডাজ ডিড এমনি উড়ে যায়। ওরা উড়ে যায় কারণ ওদেরকে আনা হয় সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য। এখন তো সেন্টেন্স ইন্টারোগেটিভ নাই, তো ওই ডু ডাজ ডিড এর কোনো ব্যবহার নাই। যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ রাখতাম তাহলে ডু ডাজ ডিড আসতো। সেন্টেন্স ইন্টারোগেটিভ না, তাহলে ডু ডাজ ডিড দিয়ে আমি আর কি করব? ক্লিয়ার বোঝাইছে? ওকে। তো বৃষ্টি নামে বলে আমরা ছাতা ব্যবহার করি। এখন বৃষ্টি নাই, তাহলে ছাতার দরকার আছে? বৃষ্টির জন্য আমরা ছাতা নেই, এখন বৃষ্টি নাই, তাহলে ছাতা দিয়ে আমরা কি করব? তো ইন্টারোগেটিভ বলে ডু ডাজ ডিড আনি, ইন্টারোগেটিভ নাই, ডু ডাজ ডিড দিয়ে আমরা কি মাথায় লাগাবো? না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হবে না, জাস্ট পুরাটা এভাবে বসে যাবে। হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ? তো পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ বিকজ, দেখো, বিকজ অফ ওয়ার, যুদ্ধের কারণে, পলিটিক্যাল সাপ্রেশন, রাজনৈতিক দমনপীড়নে, ন্যাচারাল র্যাভেজেস, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, ইটিসি ইটিসি, অনেক কারণে। ওকে, এরপরে দেখো, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ? আমরা যে রাতের বেলা স্বপ্ন দেখি এটা কোন উদ্দেশ্য পালন করে? স্বপ্নের কি কোনো পারপাস আছে? তাহলে হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ। এখন এখানে দেখো, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, এখন এখানে হোয়াট আছে আর অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি বলতে এই ডু ভার্ব ইউজ করছে, ডু ডাজ ডিড এর মধ্যে ডু। তাহলে এদের পরে কি আছে? ড্রিমস আছে সাবজেক্ট, তাহলে ড্রিমস সার্ভস, ড্রিমস তুমি লিখলা যে ড্রিমস সার্ভ। এখন এখানে ডু আছিল, ডু, তো ডু থাকলে এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না। ডাজ থাকলে কি হয়? একটা এস বাই এস যোগ করতাম। ডিড থাকলে ভার্বের বিট হইতাম, কিন্তু ডু থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভস? তাহলে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। মনে করো স্বপ্নের কোনো উদ্দেশ্য আছে কিনা, তো মনে করো স্বপ্নের কোনো উদ্দেশ্য নাই, ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। আবার মনে করো স্বপ্নের অনেক উদ্দেশ্য আছে, তাহলে ড্রিমস সার্ভ
এ লট অফ পারপাস, স্বপ্ন অনেক উদ্দেশ্য পূরণ করে থাকে বা অনেক উদ্দেশ্য সার্ভ করে, ঠিক আছে, ড্রিম সার্ভ এ লট অফ পারপাস। যাক, বোঝা গেছে এইভাবে জিনিসটা। তো এই সার্ভের সাথে কোনো কিছু হবে না ভার্বের সাথে, কারণ এখানে ডু আছে। আবার ডু নিজেও বসবে না, কারণ এখানে সেন্টেন্স ইন্টারোগেটিভ থেকে কি অ্যাসার্টিভ হয়ে গেছে সাবজেক্টের পর। এখন অ্যাসার্টিভ হওয়ার কারণে এই ডু ডাজ ডিড এর আর কোনো প্রয়োজন নাই, কিন্তু ডু ডাজ ডিড না থেকে অন্য কোনো অক্সিলারি থাকলে আমরা হুবহু সেটা এনে এখানে বসাইতাম। এইবার প্রশ্নে যদি আমাদেরকে ডাজ দেওয়া হয় তাহলে কি করতে হয়? তো তোমাকে যদি ডাজ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে মূল ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হয়। কি তো করতে হয় ডাজ দিয়ে প্রশ্ন করলে? এস বা ইএস, এস বা ইএস, একটু খেয়াল করো। পারপোজ কি? পারপোজ এখানে কিছু না, পারপোজ নাথিং, এখানে সাবজেক্টও না অবজেক্টও না, তুমি বাদ দিতে পারো পারপোজকে। ওকে, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, এইটা বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, তো প্রশ্নে কি থাকলে, ডাজ থাকলে কি দিয়ে উত্তর করতে হয়? প্রশ্নে যদি ডাজ থাকে তাহলে মূল ভার্বের সাথে তোমাকে একটা এস বা ইএস দিতে হবে। তো হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, ফক মিউজিক কি রিফ্লেক্ট করে? এখানে সাবজেক্ট কে, ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে আছে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড কে, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম। আচ্ছা, অক্সিলারি কি ইউজ করছে? ডু ডাজ ডিড এর একটা নরমাল অক্সিলারি ইউজ করে নাই, প্রাইমারি অক্সিলারি যেগুলো এম ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, মডাল প্রাইমারি এগুলা ইউজ করে নাই। তো ডাজ ইউজ করছে, ডাজ ইউজ করি মেইন ভার্বের সাথে একটা এস বা এস যুক্ত করতে হয়। তো হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, তাহলে সাবজেক্ট আগে নাও, ফক মিউজিক। আচ্ছা, এবার রিফ্লেক্ট, তো রিফ্লেক্টের সাথে কি এস, যেহেতু এখানে ডাজ আছে তাই মেইন ভার্ব, রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা, তাই মেইন ভার্বের সাথে একটা এস বা এস হবে। তো লোকগান, মধু হই হই আরে বেশ হাওয়াইলা, কোন কারণে ভালোবাসা দাম ন দিলা, তাই না? এই যে গান, এটা কি রিফ্লেক্ট করে? বাংলাদেশের সংস্কৃতি, মানুষের দুঃখ কষ্ট। তারপরে আরো গান আছে না, বিয়ের গান, এলো রেলো পয়লা বৈশাখ, ফাগুনি পূর্ণিমা রাতে জল পালায় যায়, এরকম অনেক গান আছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এই গানগুলা কি বাংলার কালচারকে, বাংলার মানুষের সুখ দুঃখ কষ্ট ভালোবাসা প্রেম এগুলা ফুটাই তোলে। তো ফক মিউজিক রিফ্লেক্ট, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিলাম, সাবজেক্ট কে, ফক মিউজিক। এবার সাবজেক্টের পরে কি নিতে হয়? অক্সিলারি নিতে হয়। অক্সিলারি নাই তাহলে কি নিতে হয়? অক্সিলারি না থাকলে কি মেইন ভার্ব, মেইন ভার্ব। এখন মেইন ভার্ব কে রিফ্লেক্ট, এখন যেহেতু ডাজ আছে তখন রিফ্লেক্টের সাথে একটা এস বসে। তো লোকগান রিফ্লেক্ট করে, কি রিফ্লেক্ট করে? ফক মিউজিক রিফ্লেক্টস দা কালচার, ট্রেডিশন, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের প্রথা। দেখো, কালচার এবং কি কি, ট্রেডিশনস, কালচার, এরপরে কি পিপলস, জনগণের সুখ দুঃখ, পিপলস হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস, মানুষের সুখ দুঃখ, ইটিসি ইটিসি, আরো অনেক কিছু। বাংলাদেশের ফেস্টিভস, রিভারাইন বিউটি, নদী, নদীমাতৃক গল্পগুলা সবকিছু। হোয়াট ডাজ ডায়াসপোরা মিন, ডায়াসপোরা বলতে কি বোঝায়? তাহলে হোয়াট আর ডাজ এর পরে যে আছে সে সাবজেক্ট, সাবজেক্টকে ডায়াসপোরা, সাবজেক্টকে ডায়াসপোরা। এখন ডাজ দিয়ে প্রশ্ন করছে, ডাজ দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে একটা এস বেস হয়, মিনস। ডায়াসপোরা মিনস লিভিং দ্য কান্ট্রি অ্যান্ড সেটেলড ইন অ্যানাদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, নিজের দেশ ত্যাগ করে পৃথিবীর অন্য যে কোনো দেশে যে বসতি স্থাপন করাকে ডায়াসপোরা বলে। তো ডায়াসপোরা মিনস ডেশন, ওগুলা প্যাসেজেই তোমরা পাবা। তাহলে কি ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে থাকে সে সাবজেক্ট। তো ডু দিয়ে প্রশ্ন করলে এই ভার্বের কোনো কিছুই পরিবর্তন হয় না। ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন এই মেইন ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হয়। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে একটু লেখেন যে ভাই ক্লিয়ার। মধু হই হই আরে বেশ হাওয়াইলা, ভাই কি ভাইরাল ছিল এই গানগুলা, তাই না? বলো কি ভাইরাল লেভেলের ছিল এগুলা। তবে আর একটা গান আছে না, ওই যে আরো আরো অনেক গান আছে, পোলাতে নয় যে না আগুনেরই গোলা। ওকে, তো প্রশ্নে ডিড থাকলে মূল ভার্বের ভিটি হবে। প্রশ্নে যদি কি থাকে, ডিড থাকে, ডিড দিয়ে প্রশ্ন করা হলে মেইন ভার্বের ভিটি হয়। হোয়াট ডিড দ্য মুগলস মার্ভেল এট, মুঘলরা কি দেখে বিস্মিত হয়েছিল, মুঘলরা কি দেখে বিস্মিত হয়েছিল। এখন এখানে সাবজেক্ট কে, হোয়াট আছে ডব্লিউএস, ডিড আছে,
তাহলে সাবজেক্টকে এর পরে যাচ্ছে সে, তাহলে দা মুঘলস, দা মুঘলস। এইবার ডিড হচ্ছে ভার্বের ভি টু। তো ডিড যদি থাকে প্রশ্নটা যদি ডিড দিয়ে করা হয়, ডিড তো উঠে যাবে, কিন্তু ওই ভি টু ইফেক্টটা অ্যাপ্লাই হবে এসে মেইন ভার্বটার উপরে। তাহলে দা মুঘলস, এই যে মার্ভেল অ্যাট, তাহলে সাবজেক্ট আমরা নিলাম দা মুঘলস, এবার সাবজেক্টে পরে মার্ভেল, এটা ভি টু হয়ে যাবে। কেন? কারণ ডিড দিয়ে প্রশ্ন করেছিল। ডাজ দিলে এর সাথে এস বাই এস হইতো, ডু দিলে কোনো কিছু হইতো না, কিন্তু ডিড দিলে ভি টু। তাহলে দা মুঘলস মার্ভেল অ্যাট, মুঘলরা বিস্মিত হয়েছিল কি দেখে? ইতিহাস পড়াইতে এখন তোমাদেরকে 1610 সালের ঘটনা। কত সালের? সাল হচ্ছে 1610। তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর, কে? মুঘল সম্রাট জাহাঙ্গীর, শাহজাহানের বড় ভাই সম্ভবত, না জানি ছোটটা ছিল। জাহাঙ্গীর হচ্ছে শাহজাহানের আগেরটা। তো মুঘল সম্রাট জাহাঙ্গীর 1610 সালে বঙ্গে আসছিল। তখন বাংলাদেশের জন্ম হয় নাই, তখন বাংলাদেশ ভারতবর্ষ ছিল, বঙ্গে আসছিল বাংলায়। তো বাংলায় আসার পরে সে বাংলার রাজধানী স্থাপন করতে চায়, যে বাংলার ব্যবসা বাণিজ্য সবকিছু করার জন্য একটা রাজধানী স্থাপন করতে হবে। তো উনি বুড়িগঙ্গা হয়ে ওইখান দিয়ে আসছে। আসার পরে বুড়িগঙ্গার তীরে দাঁড়ায়, বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়ায় উনি আলাপ করতেছে ওনার উপদেষ্টাদের সাথে, যে বঙ্গের রাজধানী স্থাপন করতে কোথায় করা যায়। তখন উনি বুড়িগঙ্গার স্রোতের দিকে, বুড়িগঙ্গার পানির দিকে খেয়াল করে, দেখে যে আরে বিশাল প্রশস্ত নদী, আর আরে স্রোত, বুড়িগঙ্গার স্রোতের লেভেল, টাইডের লেভেল দেখে, স্রোতের লেভেল দেখে বিস্মিত হয়ে যায়, সারপ্রাইজড হয়ে যায় সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, আর এত স্রোত ওই নদীতে। তখন বুড়িগঙ্গার এই স্রোতের লেভেল দেখে উনি বাংলার রাজধানী এই বুড়িগঙ্গার তীরে স্থাপন করে। তো বুড়িগঙ্গার তীরে কে? ঢাকা। তাহলে বাংলার রাজধানী স্থাপন করে এই শহরকে, কিন্তু তখন তো এটা ঢাকা না। সম্রাট জাহাঙ্গীর তার নাম অনুসারে ওই বুড়িগঙ্গার স্রোতের লেভেল দেখে তার পাশের, মানে বুড়িগঙ্গার তীরের এই শহর তার নামে নামকরণ করে এবং ওইটাকে রাজধানী করে, তার নাম অনুসারে নামকরণ করে জাহাঙ্গীরনগর। কি? জাহাঙ্গীরনগর। বুঝতে পারছো? এটা কত সালে? 1610 সালের কথা। বুড়িগঙ্গার স্রোতের কারণে, এই স্রোত, এত স্রোত, সেই সময় মানুষ ব্যবসা বাণিজ্য করতো নৌকা, ট্রলার, জাহাজ, স্টিমার, এইগুলাতে। তো নদীর পানি, যে নদীর স্রোত যত বেশি, ওইখানে নৌকা, ব্যবসা বাণিজ্য সবকিছু তত দ্রুত গতিতে করা যেত। এই কারণে উনি বাংলার রাজধানী স্থাপন করে বুড়িগঙ্গার তীরে, এবং এই শহরের নাম দেয় ওনার নাম অনুসারে জাহাঙ্গীরনগর। বুঝতে পেরেছো? ওকে, সো যদি ডিড দিয়ে প্রশ্ন করে তাহলে কি দিব আমরা? যদি ডিড দিয়ে প্রশ্ন করে আমরা, ওকে, আমার পড়া হয়ে যাচ্ছে, একজন ইতিহাসের ছাত্রী আছে আমাদের। ওকে, তো ডিড দিয়ে প্রশ্ন করলে কি ভার্বের সাথে ভি টু হবে। তো হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেলড এট? দ্য মুঘলস মার্ভেলটা কি গেল? মার্ভেলড এট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার স্রোতের লেভেল দেখে বিস্মিত হয়ে যায় মুঘলরা। আচ্ছা, হোয়াই ডিড হারকিউলিস bury the 9th হেড অফ হাইড্রা? দেখো, এই হারকিউলিস কেন হাইড্রার যে 9 নাম্বার মাথা সেটারে কবর দিছিল? কারণ হাইড্রার একটা মাথা ধ্বংস করলে আরো 10টা মাথা জ্বালাইতো, এই কারণে। তো হোয়াই ডিড হারকিউলিস bury the 9th হেড অফ হাইড্রা? তাহলে এখানে সাবজেক্ট কে? ডব্লিউএস অর্ডার অক্সিলারি পরে যাচ্ছে সে হারকিউলিস, সাবজেক্ট কে হারকিউলিস। এইবার ডিড আছে, ডিড হচ্ছে ভার্বের ভি টু, bury মানে কবর দেব, এটা উচ্চারণ বাড়ি না কিন্তু bury, bury। তো এখানে ডিড হচ্ছে ভি টু, তাহলে ভি টু কার সাথে বসে যাবে? ব্যারিড এর সাথে। সাবজেক্ট নিচে হারকিউলিস, তাহলে এবার ভার্ব হারকিউলিস ব্যারিড। দেখো, সাবজেক্ট হারকিউলিস, এবার ব্যারি, এটা ডিড আছে বলে ভি টু হলো ব্যারিড। এবার বাকিটুকু যা আছে তাই বসাই দিবা। হারকিউলিস ব্যারিড দ্য 9th হেড অফ হাইড্রা। হারকিউলিস হাইড্রা 9th, 9 নম্বর একটাতে কবর দিছিল বিকজ অফ ইটস ইমমর্টালিটি। এটা অমর, তাই মানে এটা মরে না। হারকিউলিসের একটা মাথা কোপ দিয়ে কেটে ফেললে ওখানে আরো দুটো মাথা গজায়, ঠিক আছে, এরকম। আচ্ছা, হোয়াট ডিড হি সে ইন দ্য কোর্ট অফ রিভোনিয়া ট্রায়াল? নেলসন ম্যান্ডেলা তার রিভোনিয়া ট্রায়াল কি বলেছিল? ঠিক আছে, এখন হোয়াট ডিড হি সে, তাহলে সাবজেক্ট কে? হি, হি। এবার ডিড আছে, ডিড হচ্ছে ভি টু, তাহলে সেটা কি হয়ে গেল? সেইড। তাহলে হি সেইড ইন দ্য কোর্ট অফ রিভোনিয়া ট্রায়াল, in the court of Rivonia trial। রিভোনিয়া ট্রায়ালের সময় কোর্টে সে বলছিল দ্যাট যে ড্যাশ 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 ড্যাশ।
তাহলে হোয়াট ডিড হি সে, হোয়াট হচ্ছে ডব্লিউএস, ডিড হচ্ছে অক্সিলারি, তাহলে এরপরে যে আছে সে সাবজেক্ট, তাহলে হি সাবজেক্ট। এবার ডিড হচ্ছে ভার্বের ভি2, তাহলে সে এর সাথে এই ভি2টা অ্যাপ্লাই হবে, তাহলে সেটা কি হলো সেইড, তাহলে হি সেইড। এবার বাকিটুকু বসাও ইন দ্য কোর্ট অফ। সব সময় মনে রাখবা ভাই তুমি প্রশ্ন না, তুমি অ্যানসার করতেছো। তো অ্যানসার করতেছো মানে কি, তোমার আগে কি লাগবে সাবজেক্ট, তারপরে কি লাগবে ভার্ব। এখন সেটা অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হলে মেইন ভার্ব। ক্লিয়ার? ওকে, এরপরে বাকিটুকু অ্যানসার অটোমেটিক মিলে যাবে। তো এখন আমরা দুই সিস্টেমেই কিছু প্রশ্ন উত্তর দেখব। রেডি সবাই? আমরা দুইটা সিস্টেমে, যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ পাভেল চৌধুরী, হোয়াট ইজ ইউর নেম, ডাইরেক্ট পাভেল চৌধুরী। তো আমরা দুই সিস্টেমেই কিছু উত্তর আর প্রশ্ন এখন আমরা দেখব। দেখো সবাই খেয়াল করো, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, ফক মিউজিক কোন জিনিসটাকে প্রতিফলিত করে? তো এটা হচ্ছে প্রশ্ন থেকে উত্তর, এটা হচ্ছে কি প্রশ্ন থেকে শুরু, হ্যাঁ প্রশ্নের প্যাটার্ন থেকে শুরু। আরেকটা হচ্ছে ডিরেক্ট উত্তর, ডিরেক্ট উত্তর দিয়ে শুরু। হ্যাঁ দেখো এখন দুইটাই সহজ, দুইটাই ভালো, তোমার কাছে যেটা আমি দুইটাই তোমাদের শেখাইলাম। ডাইরেক্ট উত্তর হবে তো ডিরেক্ট উত্তর দিয়ে শুরু, আর এটা কিভাবে শুরু করবা, সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব এভাবে শুরু করবা। তো হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, লোকগান বা বাংলাদেশের লোকসঙ্গীত এটা কি প্রতিফলিত করে? এখন এখানে সাবজেক্টকে হোয়াট আর ডাজ এর পরে যে আছে সে সাবজেক্টকে, তাহলে ফক মিউজিক, তাহলে ফক মিউজিক আমরা এখানে বসাইলাম। এবার রিফ্লেক্ট, এখন ডাজ দিয়ে প্রশ্ন করছে, কি দিয়ে, ডাজ দিয়ে, তাই রিফ্লেক্টের সাথে একটা এস, ফক মিউজিক রিফ্লেক্টস, লোকগান প্রতিফলিত করে, কি প্রতিফলিত করে? তাহলে দ্য কালচার, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি। ও রেশম পানওয়ালা তুই আমার কুলি দেওয়া না। আচ্ছা এরপর কি ফেস্টিভ্যাল, উৎসব, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আইলো রে। ভিউজ অফ লাইফ, জীবন দর্শন, ভাঙা তরি ছেঁড়া পাল চোরদের কত কাম, আমি শুধু ভাবি বসিয়া। আচ্ছা ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, রিভার্স, নদী নিয়ে, কে যাস রে ভাটির গান বাইয়া, আমার এবার বন্ধ করো নাঙর নিত বইলা, বা কিছু একটা আছে এরকম গান। তারপরে রিভারাইন লাইফ, ও শ্যাম্পান, এটা তো বললামই। ইন বাংলাদেশ, বাংলাদেশের এই জিনিসগুলো লোকগানে মানে ফুটে ওঠে, কারণ এগুলা প্যাসেজের মধ্যে দেয়া আছে, এগুলো কিন্তু আমার বানানো না, এগুলো সব তোমাদের বইয়ের কোশ্চেন। তো ফক মিউজিক রিফ্লেক্টস দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স, রিভারাইন লাইফ ইন বাংলাদেশ। ইট অলসো রিফ্লেক্টস সোশ্যাল ইনইকুয়ালিটি, পভার্টি, মান্ডেন লাইফ এন্ড দ্য মিস্টিক্যাল লাইফ। এছাড়াও লোকগানে ফুটে ওঠে সামাজিক বৈষম্য, পভার্টি, দরিদ্রতা, ঠিক আছে, মান্ডেন লাইফ, পার্থিব জীবন, এবং মিস্টিক্যাল লাইফ, এবং কি অলৌকিক জীবন। এগুলো সব প্যাসেজের থেকে আনা, সব প্যাসেজ থেকে আনা। ক্লিয়ার? সেম প্রশ্ন আমাদের আবার করা হলো, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, লোকগান কি প্রতিফলিত করে? তো ডাইরেক্ট উত্তর, দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি এন্ড রিভার্স এন্ড রিভারাইন লাইফ ইন বাংলাদেশ। ইট অলসো রিফ্লেক্টস সোশ্যাল ইনইকুয়ালিটি, পভার্টি, মান্ডেন লাইফ এন্ড দ্য মিস্টিক্যাল। শেষ, ডাইরেক্ট উত্তর। এখন দুই ভাবেই করা যাবে, তুমি যেটা ভালো মনে করো। তাহলে খিদা লাগছে ভাইয়া, খাবার সামনে নিয়ে আর কতক্ষণ ক্লাস করবো? মইনুল, আচ্ছা আচ্ছা ভাইয়া, কষ্ট দিতেছি তোমাদের। ওকে ভাইয়া তো সিঙ্গার হয়ে গেছেন। হ্যাঁ ভাইয়া আপনি গান পান নাকি? না আমি গান পাই না, বাট পড়াইতে তো হয় না। আচ্ছা দেখো, হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, কেন ডায়াসপোরা এত মনোযোগ আকর্ষণ করতেছে? তাহলে ডব্লিউ ডট হোয়াই, ইজ হচ্ছে অক্সিলারি, তাহলে এরপরে আছে যে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে, ডায়াসপোরা, এই মেইন ভার্ব পর্যন্ত, মেইন ভার্ব কে অ্যাট্রাক্ট, তো অ্যাট্রাক্ট তো মেইন ভার্ব, এই জন্য তার সাথে আইএনজি আছে, সবার সাথে তো আর আইএনজি থাকে না ভার্বের। আচ্ছা ভার্বের ভি1 ভি2 ভি3 ইডি আইএনজি এগুলা কাদের সাথে হয়? ইডি আইএনজি এগুলা মেইন ভার্বের সাথে হয়। তো ডায়াসপোরা সাবজেক্ট, তাহলে আমরা অ্যানসার করতেছি অ্যাসার্টিভ, আগে সাবজেক্ট নিলাম ডায়াসপোরা, এবার অক্সিলারি ভার্ব নিলাম ইজ, তাহলে ডায়াসপোরা ইজ, ডায়াসপোরা ইজ। এবার বাকিটুকু যা আছে বসায় দাও। অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, ডায়াসপোরা এত মনোযোগ আকর্ষণ করতেছে, বিকজ অফ গ্লোবালাইজেশন, কেন? এই বিশ্বায়নের কারণে। এন্ড এবং স্কলারস হ্যাভ বিন ড্যাশ ড্যাশ ড্যাশ, ওগুলো মেসেজে আছে। আবার হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, ডাইরেক্ট উত্তর, গ্লোবালাইজেশন ইজ দ্য মেইন রিজন অফ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। মানে একটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন থেকে উত্তর করা, আর একটা হচ্ছে ডাইরেক্ট উত্তর দিয়ে উত্তর শুরু করা। ঠিক আছে, এখন তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে,
Why is diaspora attracting so much attention? Diaspora is attracting so much attention because of dash. Why is diaspora attracting so much attention? Direct uttor, globalization is the main reason of dash dash dash. Clear? আচ্ছা, এখন ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হবে। সো ডব্লিউএস ওয়ার্ড গুলো একটু জানতে হবে। হু মানে কে, হোয়াই মানে কেন, হাউ মানে কত, কেমন, কিভাবে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়। এগুলো তো জানো তোমরা আশা করি, তাই না? এই লেকচার শিট পেয়ে যাওয়া, ক্লাস শেষে এটা দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। আচ্ছা, এরপরে আসো আমরা একটু লাস্ট লাইন দেখি। ম্যাক্সিমাম কোশ্চেন করা হয় তোমাদের হোয়াই দিয়ে। কি দিয়ে ভাইয়া? হোয়াই। হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ দিয়ে অ্যান্সার করা যায়। কি দিয়ে? হোয়াই দিয়ে যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বিকজ দিয়ে উত্তর করতে পারবা। বিকজ, সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? দেখো, হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স কেন গুরুত্বপূর্ণ? তো সাবজেক্ট কি? অ্যাডোলেসেন্স। তো অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট, বয়ঃসন্ধিকাল গুরুত্বপূর্ণ। এখন হোয়াই দিয়ে প্রশ্ন করছে না, হয়, তখন তুমি বিকজ দিয়ে অ্যান্সার করতে পারবা বা অ্যাজ দিয়ে। তো হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট। তো অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট, বয়ঃসন্ধিকাল গুরুত্বপূর্ণ, বিকজ, কারণ। এই যে বিকজ দিয়ে উত্তর শুরু করতে পারবা। হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট? অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ, কারণ ইট শেপস দ্য বিহেভিয়ার এন্ড লাইফস্টাইল অফ ইয়াং পিপল, দ্য ফিউচার অফ ইয়াং পারসনস লাইফ ইজ ফর্মড ডিউরিং দিস পিরিয়ড। আবার হোয়াই উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা? উড আছে, এই যে মডাল দিলে মডাল হুবহু বসে যাবে। তো এই উডের পরে যে আছে সে সাবজেক্ট, এ ভিজিটর, আর ভিজিট কি? ভার্ব। তাহলে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি, এর পরে যে আছে সে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে? এ ভিজিটর, তাহলে এ ভিজিটর বসাইলা। সাবজেক্টের পরে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? উড, তাহলে উড বসাইলা। এবার বাকিটুক বসাও। এ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা। এবার প্রশ্ন কি দিয়ে করছে? হোয়াই দিয়ে। কি দিয়ে? হোয়াই দিয়ে। তাহলে হোয়াই উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা? তাহলে এ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা, হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ দিয়ে অ্যান্সার করা যায়। বিকজ, কারণ কুয়াকাটা ইট ইজ ওয়ান অফ দা ইউনিক স্পট, এটা অদ্বিতীয় একটা জায়গা, which allows a visitor to watch and enjoy both the sunrise and sunset from the beach। এখানে সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত সূর্যোদয় চরম ভাবে দেখা যায়, আসলেই যায়, কিন্তু এটা দেখা অনেক কষ্টের। ভোর 4টার সময় ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে যাইতে হয় সেগা, বাট দ্য ভিউ ইজ কারাক। বুঝতে পারছো? আমি নিজে গেছি কুয়াকাটা এই সূর্যাস্ত সূর্যোদয় দেখার লেগা, এন্ড সত্যিকার অর্থে কুয়াকাটার সূর্যোদয় দেখতে হলে তোমাকে 3:30 4টার সময় ঘুমিয়ে উঠতে হবে, উঠে 15 কিলোমিটার দূরে যাইতে হবে। ওই জার্নি বালির মধ্যে দিয়ে, খালের মধ্যে দিয়ে, নৌকা পার হয়ে, মোটরসাইকেল করে পার করে, ওই ভোরবেলা করে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সূর্যোদয়টা যখন তুমি দেখবা না, সব কষ্ট দূর হয়ে যাবে। বুঝতে পারছো? অ্যামেজিং, 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 মানে ওয়ান্স ইন এ লাইফ ঘটে থাকে এই ধরনের ঘটনা, এন্ড আই হ্যাভ ওয়াচড ইট। আমি খুব প্রাউড এটা নিয়ে। তো প্রশ্ন কি? হোয়াই দ্বারা প্রশ্ন করছে। হোয়াই উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা? তাহলে এ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা বিকজ। হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ দিয়ে অ্যান্সার করা যায়। বিকজ এই কারণে। আচ্ছা দেখো, এরপরে দেখো, আচ্ছা ধরো তোমার যদি প্রশ্ন করে কেউ যে হোয়াই ডু ইউ লাভ মি? হোয়াই ডু ইউ লাভ মি? তো আই লাভ ইউ বিকজ ইউ আর বিউটিফুল। সাপোজ আই লাভ ইউ বিকজ ইউ হ্যাভ এ লট অফ মানি। আই লাভ ইউ বিকজ ইউ আর হ্যান্ডসাম, তাই না? বিকজ। হোয়াই ডু ইউ লাভ মি? হোয়াই দ্বারা প্রশ্ন করছে, তাই বিকজ দিয়ে অ্যান্সার করা যায়। হোয়াই ডু ইউ লাভ মি? I love you because you are handsome, because you are beautiful, because you have a lot of money, because you have dash, এগুলো আর কি। ক্লিয়ার? এরপর আসো, তোমাকে যদি হাউ দ্বারা প্রশ্ন করে, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়। কি দিয়ে? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে। দেখো, হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ? কিভাবে এই রহস্যময় গানগুলা রচিত হয়? রহস্যময় গান কোনগুলা? দেখো, বড়পীর গাছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন, তাই না? তারপরে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারি, নাকি একটা গান আছে না, ধরতে পারলে মনে বেড়ে দিতাম পাখি পায়, খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। ওকে, সো হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ? তো কম্পোজড ইডি আছে, তার মানে ভার্ব এটাই। আচ্ছা, আর আছে হাউ, তাহলে হাউ আর আর এরপরে যে আছে সে সাবজেক্ট। সাবজেক্ট কে? মিস্টিক্যাল সংস, তাহলে সাবজেক্টটা আমরা নিলাম। এবার অক্সিলারি ভার্ব আর আছে, হুবহু বসাই দিলাম। মিস্টিক্যাল সংস আর, এবার বাকিটুকু বসাও, এই যে যা আছে মিস্টিক্যাল সংস আর কম্পোজ অফ। এবার হাউ দ্বারা প্রশ্ন করছে, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়। তাহলে হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ? বাংলাদেশে যে অলৌকিক গানগুলো, এটা কিভাবে রচিত হয়? আচ্ছা, দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। ঠিক আছে, এগুলো মিস্টিক্যাল গান। তো মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ বাই ইউজিং দ্য মেটাফোর অফ রিভার্স এন্ড বোটস। বাংলাদেশের বেশিরভাগ রহস্যময় গান রচিত হয় নদী আর নৌকার উপমা ব্যবহার করে। নদী আর নৌকার উপমা। দে দে পাল তুলে দে মাঝি,
হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। তো নৌকা, পাল, এইগুলা। ঠিক আছে। হাউ ইজ দ্য রিভার বুড়িগঙ্গা পলিউটেড, হাউ দ্বারা প্রশ্ন করছে। তাহলে হাউ ইজ এরপরে যে আছে সে সাবজেক্ট, দ্য রিভার বুড়িগঙ্গা, পলিউটেড ইডি আছে, তার মানে এটা ভার্ব। তাহলে দ্য রিভার বুড়িগঙ্গা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ইজ। তাহলে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ, বাকিটুকু বসাও পলিউটেড। এবার হাউ দ্বারা প্রশ্ন করছে, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যানসার করতে হয়। তাহলে মানে তুমি চাইলে করতে পারো বাই প্লাস ভার্বের সাথে, এটাই যে একমাত্র অপশন তা না, বাট এটা সহজ আর কি। তো হাউ ইজ দ্য রিভার বুড়িগঙ্গা পলিউটেড, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড বাই discharging thousands of tons of industrial waste। এই বুড়িগঙ্গা নদী দূষিত হয়েছে হাজার হাজার টন শিল্প ময়লা ফেলার কারণে। ঢাকা সিটির সলিড ওয়েস্ট, নিরেট ময়লা, ট্যানারি, চামড়াজাত শিল্পের ময়লা ইনটু দ্য রিভার, এই নদীর মধ্যে ফেলা হয়। ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট polluted river in the country। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? শোনো, এটা এই ইউনিটটা এটা তোমাদের বইয়ে না, তোমাদের বইতে ইউনিট কমাই দিছে, তোদের তো ফাঁকিবাজ বানাইতেছে সরকার। এর আগে বইতে ইউনিট ছিল 14টা। ওকে, হোয়েন দিয়ে প্রশ্ন করলে হোয়েন দিয়ে উত্তর করা যায়, হোয়েন দিয়ে প্রশ্ন করলে হোয়েন দিয়ে অ্যানসার করা যায়। হোয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা কখন জটিলতায় পড়ে যাই, আমরা জীবনে অনেক সময় জটিলতায় পড়ে যাই। তো হোয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস, ডু দিয়ে প্রশ্ন করছে, কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এইটুক বসে যাবে। উই রান ইনটু ডিফিকাল্টিস, হোয়েন দিয়ে প্রশ্ন করলে হোয়েন দিয়ে অ্যানসার করা যায়। উই রান ইনটু ডিফিকাল্টিস হোয়েন, যখন উই আর আস্কড টু ডিফাইন বিউটি। ওকে, সো হোয়েন দিয়ে প্রশ্ন করলে দেখো, হোয়েন আর ইউ গোয়িং হোম, তো আই উইল গো টু হোম হোয়েন ইট স্টার্টস রেইনিং, বৃষ্টি শুরু হলে আমি ভিজতে ভিজতে বাসায় চলে যাব। ওকে, হোয়েন উইল ইউ স্লিপ, তো আই উইল স্লিপ হোয়েন ইট ইজ 11 AM, বা আই উইল স্লিপ হোয়েন ইট ইজ 1 AM, আমি ঘুমাবো যখন রাত 1টা বাজে। ঠিক আছে, এরকম। তো I will sleep when it is 1 AM. Okay, তো when do we run into difficulties? We run into difficulties when we are asked to define beauty. Okay. So আর কোন, এইটা কি জানো, এটা তোমাদের একটা প্যাসেজ আছে, হোয়াট ইজ বিউটি। তো হোয়াট ইজ বিউটি প্যাসেজে বলা আছে যে পৃথিবীতে সমস্ত মানুষ জটিল সিচুয়েশনে পড়ে যায় যখন তাদেরকে বলে যে আপনি বলেন তো সৌন্দর্যের সংজ্ঞা কি। তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি সৌন্দর্যের সংজ্ঞা কি, বলো, তোমরা অনেকেই পারবা না। সৌন্দর্যের সংজ্ঞা হয় না। সৌন্দর্যের সংজ্ঞা কি? তুমি বলবো যে ভাইয়া আমার চোখে যা ভালো লাগে তাই সৌন্দর্য, ভাইয়া আমার গার্লফ্রেন্ড অনেক সৌন্দর্য, ভাইয়া এইটা সৌন্দর্য না, এটা সৌন্দর্য না। সৌন্দর্য কি? ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। কই বলছে পৃথিবীতে যা সত্য, যা কিছু সত্য তাই হচ্ছে সুন্দর, আর যা কিছু সুন্দর তাই সত্য। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। ঠিক আছে, এগুলা বুঝবা না, এগুলা যেদিন এই হোয়াট ইজ বিউটি প্যাসেজ পড়াবো সেদিন পারবা। ওকে, এখন এই পুরো লেকচারটা আমি একটু সারি করি তোমাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ আসবে 5টা, 3টা থাকবে ওয়ার্ড মিনিং আর 2টা থাকবে প্যাসেজের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন। এটার জন্য প্যাসেজ যখন আমরা পড়বো পুরো ভোকাবুলারি 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ফেলবো। এরপর আসছে শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন দুই ভাবে অ্যানসার করা যায়, একটা হচ্ছে প্রশ্ন থেকে উত্তর নিয়ে, একটা হচ্ছে ডাইরেক্ট উত্তর দিয়ে। তো প্রশ্ন থেকে উত্তর কিভাবে আসে? সাবজেক্ট আমরা অ্যানসার করি আজীবন অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কিভাবে? আগে সাবজেক্ট নিতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব নিতে হয়, তারপর মেইন ভার্ব নিতে হয়, তারপর অবজেক্ট নিতে হয়। তো প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্টকে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি পরে যে থাকে সে সাবজেক্ট। সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব প্রশ্ন থাকবে সেই অক্সিলারি ভার্ব বহু বসবে, তারপর বাকি অংশ যা আছে প্রশ্নে সেটা আমরা বসাই দিব। আর যদি ডু থাকে কোনো কিছু চেঞ্জ হবে না, ডাস থাকলে মেইন ভার্বের সাথে ট্রেস বেস হবে, ডিড থাকলে ভার্বের বিটি হবে। ক্লিয়ার? এবং তুমি সমস্ত প্রশ্নের উত্তর ওপেন দুইভাবে করতে পারবে, প্রশ্ন থেকে প্যাটার্ন শুরু করেও অ্যানসার করতে পারবে, আবার ডাইরেক্ট উত্তর দিয়ে উত্তর শুরু করতে পারবে। ক্লিয়ার? ওকে ভাই, জিএফ নাই, যে মানুষের মন সুন্দর সে এমনিতেই সুন্দর। হ্যাঁ, আর বাচ্চাদের হাসি অনেক সুন্দর। ঠিক আছে, বাচ্চাদের স্মাইল, চিলড্রেনস স্মাইল ইজ ট্রুলি বিউটিফুল। ওকে, তো ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আর কত না। ঠিক আছে, শেষ শেষ শেষ, আজকে ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাস সোমবার। ক্লাস কি একটা জুমে করবা নাকি? নেক্সট ক্লাস দেখি, পসিবল হলে একটা তোমাদের সাথে জুমে নেওয়ার চেষ্টা করবো একদিন। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা এখনো ভর্তি হয়নি, তোমাদের বন্ধুদেরকে কোর্সের রিভিউ দিও। তোমাদের বন্ধুরা যারা এখনো ভর্তি হয়নি তাদেরকে প্লিজ একটু মোটিভেট করো। যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তোমরা একসাথে ভর্তি হও, আমরা এটা চাই। আমরা চাই তোমাদের বন্ধু বান্ধব নিয়ে তোমরা একসাথে আসো আমাদের কোর্সে। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই।